ওকে, তাহলে আমরা হচ্ছে কুইজ ওয়ানের অ্যান্সারগুলো দেখবো, এক্সপ্লেনেশন দেখবো, এবং একই সাথে আরো কিছু কোয়েশ্চেন সলভ করার আমরা টেকনিক শিখবো এই টপিকগুলোর আন্ডারে। ঠিক আছে? তো আমরা যাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই একটা টপিক শিখে নিব, যেখানে এই টপিকের কোয়েশ্চেনগুলো এখানে কয়েকটি ছিল। আমরা এই টপিকটা আগে শিখবো। হ্যাঁ, স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটা টার্ম এসছে প্যালিন্ড্রোম সংখ্যা। ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ। বাংলা এটাকে প্যালিন্ড্রোম সংখ্যা বলছে, ইংলিশেও প্যালিন্ড্রোম, তবে এটা প্যালিন্ড্রোমিক বলা হয় আর কি, প্যালিন্ড্রোমিক নাম্বার। আবার অনেক ক্ষেত্রে শর্টকাটে প্যালিন্ড্রোম নাম্বারও বলা যায়। তো এই প্যালিন্ড্রোম নাম্বারও হয়, প্যালিন্ড্রোম কোনো ওয়ার্ডও হতে পারে। ঠিক আছে? তো প্যালিন্ড্রোম সংখ্যাটা আসলে কেমন, মানে যেই সংখ্যাকে সামনের দিক থেকে পড়লে যেমন হয়, উল্টা দিক থেকে পড়লেও একই সংখ্যা প্রকাশ পায়, তখন ওই সংখ্যাটিকে আমরা বলে থাকি প্যালিন্ড্রোম সংখ্যা। যেমন মনে করো 1 2 3 4, 3 2 1, এই সংখ্যাটিকে যদি আমরা উল্টা দিক দিয়ে পড়ি, তাহলে যা আসবে, আমরা লেফট সাইড থেকে পড়লেও যা আসবে, রাইট সাইড থেকে পড়লেই তো আসবে। অর্থাৎ এটা উল্টা করে লিখলেও কিন্তু একই সংখ্যা চলে আসবে। আমরা যদি এটা ঘুরিয়ে এটা এদিকে দিই আর এটা এদিকে দিই, তাহলে একই সংখ্যা আসবে, 1 2 3 4, আবার 3 4, 3 2 1। ঠিক আছে? তাহলে এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোম সংখ্যা। তার মানে প্যালিন্ড্রোম সংখ্যাটিকে উল্টা করে লিখলেও একই সংখ্যা হবে। তার মানে এখান থেকে তখন এখানে আসবে 1 2 3 4, আবার 3 2 1। এই স্যার, হচ্ছে। সব কয়টা যদি একই অঙ্ক হয় তাহলে কি প্যালিন্ড্রোম সংখ্যা হবে? হ্যাঁ, গুড। একই সবগুলো একই সংখ্যা, একই অঙ্ক হলেও প্যালিন্ড্রোম সংখ্যা হবে, সবগুলো ডিজিট যদি সেম হয়। মনে করো 1 1 1 1, তাহলে চারটায় যেহেতু সেম, এটা উল্টা করে লিখলেও তো সেম থাকবে। সো এটাও প্যালিন্ড্রোম নাম্বার হবে। ঠিক আছে? আর যদি ওয়ান ডিজিটের কোনো নাম্বার হয়, এক অঙ্কের কোনো সংখ্যা হয়, তাহলে অবশ্যই সেটি প্যালিন্ড্রোম নাম্বার, কারণ সেটা উল্টানো মানেই তো একই থাকছে। ঠিক আছে? এই টপিকটা আমাদের শেখা দরকার। এরপর আমরা এই কোয়েশ্চেনগুলোর একটু সলিউশনে যাই, যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে কুইজে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো এখানে দেখো, শুরুতে যেটা দেখতে পাচ্ছ, একটি বিজোড় সংখ্যা কেবল তিনটি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য, সংখ্যাটির সর্বনিম্ন মান কত? ঠিক আছে? তো আমরা এটার জন্য করব কি, তিনটি মৌলিক সংখ্যা নিব, প্রাইম নাম্বার। হ্যাঁ, কিন্তু সেই সংখ্যাগুলোর মধ্যে তোমার হচ্ছে কোনো জোড় সংখ্যা থাকতে পারবে না। ঠিক আছে? আর আমরা জানি একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে এই অ্যান্সারের ক্ষেত্রে আমরা 2 নিতে পারবো না। 2 ছাড়া যদি আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা নিই, তাহলে সেই মৌলিক সংখ্যাগুলো কি কি হতে পারে? 3 5, তারপরে 7, তাই সেভেন। না? হ্যাঁ, 3 5 7। সুতরাং এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা, এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলো দিয়ে যদি আমরা একটা সংখ্যা তৈরি করি, সেই সংখ্যাটা হতে হবে সর্বনিম্ন। এই যে লেখা আছে সর্বনিম্ন হতে হবে আর কি। ঠিক আছে? তাহলে সর্বনিম্ন যদি হতে হয়, তাহলে এইগুলো দিয়ে সর্বনিম্ন সংখ্যা হবে, এইগুলো দ্বারা বিভাজ্য হবে আর কি। এগুলো দিয়ে গঠিত না, এগুলো দ্বারা বিভাজ্য। বলছে একটি বিজোড় সংখ্যা কেবল তিনটি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য। এই তিনটা সংখ্যা দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? তাহলে আমরা করতে পারবো কি, 3 × 5 × 7, এখান থেকে যে রেজাল্টটা পাবো, কত আসবে রেজাল্ট? 105। ওয়ান আর হান্ড্রেড ওয়ান ফাইভ হান্ড্রেড ফাইভ 105কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি, এটা ডিভাইড করা যাবে, 5 দ্বারা করা যাবে, এবং 7 দ্বারাও করা যাবে। তাহলে ওই সংখ্যাটির সবচেয়ে ছোট মান হচ্ছে 105। এটা ছিল প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, কে কে জয়েন করেছে আমি একটুখানি দেখে নিই, কারণ আরো কয়েকজন নতুন পরে ভর্তি হয়েছে, সবগুলো সবাই আসলে জয়েন করতে পেরেছে কিনা। হ্যাঁ। ওকে, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে যেতে পারি। দেখো সবাই, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানের অঙ্কটিকে সরিয়ে সামনে আনলে
সংখ্যাটির মান অপরিবর্তিত থাকে, সংখ্যাটির কয়টি মান থাকা সম্ভব? ঠিক আছে। তো যদি আমরা বলি একটি একটি হ্যাঁ ফায়েদ, বলো কোনো কোশ্চেন আছে তোমার? ফায়েদ, স্যার আপনি কি স্ক্রিনটা জুম আউট করতে পারবেন? বেশি বড় হয়ে কারণ গেছে? পুরো কোশ্চেন দেখা যাচ্ছে না, বেশি বেশি ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? তো অনেক বড়, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিন পুরাটা আমার এখানে অনেক বড় স্ক্রিনে করা আছে। মোবাইল থেকে দেখলে একটু ছোট মনে হতে পারে Yes, যদিও। sir. দেখা যাচ্ছে। এই যে আমি আরো একটু বড় করে দিলাম, দেখা এখন কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আচ্ছা। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানের অঙ্কটিকে সরিয়ে সামনে আনলে সংখ্যাটির মান অপরিবর্তিত থাকে, সংখ্যাটির কয়টি মান থাকা সম্ভব? একটা জিনিস খেয়াল করো, এটা একটু আইকিউ টাইপের আর কি। হ্যাঁ, এটা কিন্তু ম্যাথ করে প্রমাণ করা, বের করা একটু কঠিন কাজ। আইকিউ যদি থাকে বা ধরতে পারো তাহলে দ্রুত এটা অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, আমরা যদি কোনো একটা অঙ্ককে সামনে সরিয়ে নিয়ে আসি, মনে করো 2, 3, 4, আমরা তিন ধরনের অঙ্ক নিলাম বোঝার জন্য। এইটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 4, 2, 3 হবে মূল সংখ্যাটি। তাহলে 2, 3, 4 আর 4,2, 3 এই দুইটি সংখ্যা কখনোই এক হবে না, কিন্তু হচ্ছে না। যদি কিনা এই অঙ্কগুলো ভিন্ন হয়, যদি অঙ্কগুলো ভিন্ন হয় তাহলে কোনোভাবেই আমি এই লাস্ট ডিজিটকে সামনে নিয়ে আসলে সংখ্যাটি এক হবে না। সংখ্যাটি এক হওয়ার মানে অপরিবর্তিত থাকার একটাই শর্ত, সেটা হচ্ছে সবগুলো অঙ্ক সেম হতে হবে, 1, 1, 1। তাহলে এটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি তাহলে আবারও 1, 1, 1 হবে, তাহলে আগের সংখ্যার পরের সংখ্যা কিন্তু সেম থাকবে। একই রকম যদি সংখ্যাটি হয় 9, 9, 9, প্রথম সংখ্যাটি প্রথম অঙ্কটিকে যদি আমি সামনে নিয়ে চলে আসি তাহলে 9, আর পরের অঙ্কগুলো মনে করো এইভাবে থাকলো, এই যে এই দুইটা এখানে চলে আসলো, তাহলে কিন্তু আবারও সংখ্যা দুইটি একই হয়ে গেল আর কি, তার মানে সংখ্যাটি অপরিবর্তিত থাকলো আর কি। ঠিক আছে। তার মানে হচ্ছে যে যদি কিনা একটি সংখ্যার সবগুলো অঙ্ক সেম থাকে তাহলেই কেবল একটি অঙ্ককে সরিয়ে সামনে নিয়ে আসলেও দুইটি সংখ্যা একই হবে, সরানোর আগে এবং সরানোর পরে। এই কারণে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি অঙ্ক সেম হতে হবে। আর সেম অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো 1 থেকে 9, মানে 1, 1, 1, 2, 2, 2, এভাবে যদি আমি ব্যবহার করি তাহলে আমার কয়টি অপশন আছে? 9টি অপশন থাকবে, 1 থেকে 9 পর্যন্ত 9টি অপশন আছে, অর্থাৎ এই সংখ্যাটির কয়টি মান থাকা সম্ভব, এটা অ্যান্সার হবে 9টি। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, Yes, sir. sir. স্যার। আচ্ছা, Yes, ওকে। sir. Yes, sir. এখন আমরা চলে যাচ্ছি তিন তিন নাম্বার কোয়েশ্চেন। 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রত্যেকটি অঙ্ক মৌলিক সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রত্যেকটি অঙ্ক মৌলিক সংখ্যা। সংখ্যাটি এর অঙ্কগুলো দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটির সর্বনিম্ন মান কত? তো যেহেতু সর্বনিম্ন মান বলেছে, আর আমরা ওই সংখ্যাটি তৈরি করার জন্য 4টি মৌলিক সংখ্যা নেব, যেই 4টি মৌলিক সংখ্যা প্রত্যেকটি কিন্তু এক একটি অঙ্ক হতে হবে, এক একটি অঙ্ক, কারণ অঙ্কগুলো এক একটি সংখ্যা, তাহলে প্রত্যেকটি 1 ডিজিটের হতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি 1 ডিজিটের হতে হবে। তো 1 ডিজিটের যদি হতে হয় 4টি মৌলিক অঙ্ক কি কি আছে? 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, তার মানে 4টি মৌলিক অঙ্ক শুধু এটাই আছে। 4টি মৌলিক সংখ্যা যা প্রত্যেকটি আবার এক একটি অঙ্ক, মানে এক একটা ডিজিট। তাহলে 4টি সিঙ্গেল ডিজিটে আবার নিজেই এক একটি মৌলিক সংখ্যা। এটা কেবলমাত্র এই 4টা অঙ্কই আছে, 2, 3, 5 এবং 7। এইগুলো দ্বারা একটা সংখ্যা গঠন করতে হবে যেটা সর্বনিম্ন হবে, এবং সেটি কোনো ওই সংখ্যাটি 2, 3, 5 এবং 7 কোনোটি দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটির লাস্ট ডিজিট কিন্তু কি হতে হবে? বিজোড় হতে হবে। না, জোড় সংখ্যা অথবা না না, বিজোড় হতে হবে, বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 2 কখনো লাস্টে থাকবে না। ঠিক আছে। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে যেহেতু সংখ্যাটির সর্বনিম্ন মান বলেছে, তার মানে আমরা সংখ্যাটিকে যদি এভাবে সাজাই, অঙ্কগুলোকে 2, 3, 5, 7, এটিই হবে এই অঙ্কগুলো দ্বারা সবচেয়ে ছোট সংখ্যা, গঠিত সবচেয়ে ছোট সংখ্যা 2, 3, 5, 7। সর্বপ্রথমে ছোট অঙ্কগুলো নিতে হবে, এরপরে ধাপে ধাপে একটি একটি করে বড় অঙ্ক বসাতে হবে। যদি সেভাবে বসানো যায় তাহলে এই সংখ্যাটি হবে সবচেয়ে ছোট সংখ্যা।
এখন আমাদের দেখার কাজ হচ্ছে এটি 2, 3, 5 এবং 7 এগুলো দ্বারা বিভাজ্য হয় কি না। যদি না হয় তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, চেক করবো আমরা চারটায়। এখন কথা হচ্ছে এই লাস্ট ডিজিট যেহেতু 7, তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমরা এক্সপ্লেনেশন পেয়ে গেলাম যে 2 এর জন্য ওকে 2 দ্বারা বিভাজ্য নয়। ওকে, এবার দেখবো আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য কখন হয়? যদি এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 2, 3, 5 আর 7 সবগুলো যদি অ্যাড করা হয়, এর রেজাল্ট কত হয়? 17। 17। 17. 17 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা ডিভাইজিবল না, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা 3 দিয়ে চেক করে নিলাম। এবার আসি 5 দিয়ে চেক করার জন্য। যেহেতু এই সংখ্যার লাস্ট ডিজিট 0 বা 5 নয়, তাহলে এটি কিন্তু 5 দ্বারাও ডিভাইড করা যাবে না বা বিভাজ্য নয়। ওকে, এরপরে আমরা দেখব 7 দ্বারা বিভাজ্য কিনা। 7 দ্বারা একটি সংখ্যা বিভাজ্য কিনা তা চেক করার আমরা কৌশল আগের দিন তোমাদের শিখিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই সংখ্যাটির লাস্ট ডিজিট হচ্ছে 7। 7টাকে আমরা ডাবল করে নিব। 7কে ডাবল করলে পাবো 14। 14 এখান থেকে মাইনাস করব, তাহলে বাকি অংশটা থেকে মাইনাস করে নিব। অর্থাৎ এই যে এখান থেকে মাইনাস করব, তাহলে 14 মাইনাস করলে কত আসবে? 1, 2, 2, 221, তাই না? এখানে আবার এই 221, এখান থেকে লাস্ট ডিজিট 1, এই 1কে আবার ডাবল করে পাবো হচ্ছে 2। এই 2 আমরা এখান থেকে মাইনাস করব, বাকি অংশ থেকে পাবো 20। যেহেতু 20 7 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং মেইন যে সংখ্যাটি আছে মূল সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে তাহলে 2, 3, 5, 7, কারণ এটা এর 2, 3, 5, 7 কোনোটা দ্বারাই এই সংখ্যাটি বিভাজ্য নয়, এবং এটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এই 4টি অঙ্ক দ্বারা গঠিত। সুতরাং এটাই হবে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? জি Yes, স্যার। sir. তাহলে স্যার, কোয়েশ্চেনের সাথে মিলিয়ে নিবে। বলছে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রত্যেকটি অঙ্ক মৌলিক সংখ্যা। দেখো, প্রত্যেকটি মৌলিক সংখ্যা। সংখ্যাটি এর অঙ্কগুলো দ্বারা বিভাজ্য নয়। তাহলে 2, 3, 5, 7 কোনোটি দ্বারাই কিন্তু এই সংখ্যাটি বিভাজ্য নয়। সংখ্যাটি সংখ্যাটির সর্বনিম্ন মান, সংখ্যাটির সর্বনিম্ন মান হচ্ছে এত। হ্যাঁ, যাই 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 যাই। আব্দুল এমনি নূর বড় কাফি। দেখা যাচ্ছে। আব্দুল নূর কাফি, তোমার মাইক্রোফোনটা মিউট করো। আর আমি তোমাকে ওয়ে বলে দিচ্ছি তুমি কিভাবে ল্যান্ডস্কেপ দেখতে পারবে আর কি, ঠিক আছে? তুমি তোমার মোবাইলে রোটেশনটা অন করো। এভাবে আগে লম্বালম্বি রেখে দাও। আগে পোর্ট্রেট মোড, অর্থাৎ লম্বালম্বি মোবাইলটা ধরে রোটেশন উপরে দেখো, নোটিফিকেশন বারে রোটেশন আছে, রোটেশনটা অন করো। করে দেন মোবাইলটিকে আড়াআড়ি ঘুরিয়ে নাও, দেখবে তোমার স্ক্রিনটি ঘুরে যাবে আর কি। এই যে ঘুরে গেছিল, তুমি আবার ঘুরিয়ে ফেলেছো আর কি। গুড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে যাই, 4 নাম্বার। এই কোশ্চেনটি দেখো, 4 অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা। তাহলে 4 অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির সর্বনিম্ন মান কত? একটা জিনিস একটু খেয়াল করো, প্যালিন্ড্রোম সংখ্যা আর 11 দ্বারা বিভাজ্য দুইটা মানে চিন্তা করতে পারলেই তুমি এই প্রশ্নটির অ্যান্সার বের করতে পারবে। আমরা ধরে নিচ্ছি যে 4 অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা। প্যালিন্ড্রোম সংখ্যা মানেই আমরা কিন্তু বলেছি লাস্ট মানে উল্টাইলেও সংখ্যাটি একই থাকবে। তাহলে এই 4 অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা কিন্তু আমরা ধরে নিতে পারি যে লাস্ট ডিজিট এ হবে, আর মাঝের ডিজিট আমরা ধরে নিচ্ছি বি অ্যান্ড বি হবে। তাহলে 4 ডিজিটের একটি সংখ্যা এরকম হতে পারে এ বি, বি এ, ঠিক আছে? এই সংখ্যাটি হতে পারে একটি প্যালিন্ড্রোম সংখ্যা। এখন আমাদের দেখতে হবে এটি মানে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। ওকে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে হলে সে সংখ্যাটি কেমন হবে খেয়াল করো। যে এখানে আমরা জানি 11 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য জোড় এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল এর বিয়োগফল মানে অন্তর, এই 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে বা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে এ অ্যান্ড বি এই দুইটাকে অ্যাড করলে পাবো আমরা এ বি, আর ওখান থেকে আমরা পাবো এ অ্যান্ড বি এ বি। এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল বিয়োগ করলে আমরা জানো কত পাই? 0 পেতে পারি অথবা 11 পেতে পারি। তাহলে ওই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে এবং একটি
তোমার হচ্ছে মানে প্যালিন্ড্রোম সংখ্যা হবে। এখন এই প্রশ্নটি আমরা এখান থেকে সিম্বল দিয়ে বুঝলাম, এখন আমাদের সংখ্যা দিয়ে বুঝি। ধরো এ আর বি, এ আর বি। এখন আমরা যদি এরকম বলি যে ওয়ান আর লাস্টের ডিজিট ওয়ান, এখন যদি আমরা এখানে 9 আর 9 নেই, তাহলে এই সংখ্যাটি সঠিক কিনা দেখো। এটা কি একটি প্যালিন্ড্রোম সংখ্যা? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এটা একটি প্যালিন্ড্রোম সংখ্যা। Yes, sir. আচ্ছা, এই প্যালিন্ড্রোম সংখ্যার এই দুইটার যোগফল কত? 10। আবার সেকেন্ড এবং ফোর্থ প্লেসের যোগফল কত? 10। 10 এবং 10, এই 10 এবং 10 মাইনাস করলে কত হয় রেজাল্ট? তাহলে 0 হয়। 0. সুতরাং এটি 11 দ্বারা No, zero. 11 দ্বারা ডিভাইজিবল হবে আর কি। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটির অ্যান্সার অ্যান্সার কি দেওয়া ছিল আমরা একটু দেখে নিই আর কি। হ্যাঁ, গুড। বলছে এই সংখ্যাটির সর্বোচ্চ মান কত। তাহলে এখন আমি কিন্তু সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমাকে এই ডিজিট আর এই ডিজিটটাও সবচেয়ে বড় হতে হবে সর্বোচ্চ মান করার জন্য, কারণ আমি এখানে যত বড় ডিজিট ব্যবহার করব তত সংখ্যাটি বড় হবে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ইউজ করতে পারি 9। স্যার উত্তর স্যার 9999 হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা লাস্ট এবং ফার্স্ট ডিজিটটাও যদি 9 নিই এবং মিডিলের ডিজিট দুইটাও যদি 9 নিই, তাহলে কিন্তু আমার থিওরি ঠিক থাকছে এবং অ্যান্সার চলে আসছে। অর্থাৎ এই 9 9 এই দুইটার যোগফল হচ্ছে 18। আবার এই দুইটারও যোগফল হচ্ছে জোড় এবং বিজোড় স্থানের যোগফল হচ্ছে 18। দুইটাই যেহেতু 18, 18 আর 18 মাইনাস করলে 0। সুতরাং এটা 11 দ্বারা ডিভাইজেবল বা বিভাজ্য এবং একই সাথে এটি প্যালিন্ড্রোম সংখ্যা। তাহলে এই সংখ্যাটির সর্বোচ্চ মান হচ্ছে এটা। এটাই ছিল মেইন কোয়েশ্চেনের অ্যান্সার। হ্যাঁ। আচ্ছা, ফাইদ বলো কি বলতে চাচ্ছ তুমি? স্যার একটা কোশ্চেনের বৃহত্তম লেখা ছিল, সেটার মানে কি ম্যাক্সিমাম? হ্যাঁ, হ্যাঁ, এই যে সেটাই হচ্ছে এরকম সর্বোচ্চ এবং বৃহত্তম, এগুলোকে আমরা বলতে পারি লার্জেস্ট ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে। ওকে স্যার। Sir, হ্যাঁ, কে বলছো বলো। স্যার, তাহলে কি সব 4 ডিজিট প্যালেন্ড্রোম নাম্বার কি 11 দিয়ে ডিভিজিবল? না, না, এখানে কোশ্চেনটা এরকম ছিল, দেখো আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল, এই কোশ্চেনটা লেখা ছিল যে একটি প্যালিন্ড্রোম সংখ্যা, এমন একটি প্যালিন্ড্রোম সংখ্যা বের করতে হবে যেটি 11 দ্বারা বিভাজ্য। সবগুলো যে 11 দ্বারা বিভাজ্য হবে তা না, মানে এই কোশ্চেনটা চাওয়া হয়েছে যারা 11 দ্বারা বিভাজ্য তাদেরকে। ঠিক আছে অর্ণব? Okay, sir. বুঝতে পেরেছ অর্ণব? Yes, sir. আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 5। 2 অঙ্ক বিশিষ্ট একটি মৌলিক সংখ্যার অঙ্কগুলোও মৌলিক সংখ্যা, সংখ্যাটির সর্বোচ্চ মান কত? তো এইটা বোঝার জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে আমরা উপর থেকে মৌলিক সংখ্যা চেক করতে করতে আসব। ঠিক আছে। আমরা সবচেয়ে বড় মৌলিক সংখ্যা জানি কোনটা, বলো, কে বলতে পারবে? স্যার 7। না, না, মৌলিক সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সরি, সবচেয়ে বড় 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা। 77 স্যার 77। হ্যাঁ, হ্যাঁ, 90, 7। 97। এখন 97-এর 9 এবং 7 দুইটাই কিন্তু মৌলিক না। এই দুইটা ডিজিট কিন্তু মৌলিক হচ্ছে না বা প্রাইম হচ্ছে না। ঠিক আছে। সুতরাং এটা আমরা অ্যান্সার হিসাবে নিতে পারতেছি না। এর নিচে আবার চলে আসো, কোনটা এর যে ছোট প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা 87। আছে এর স্যার নিচে? 7 7 না, এর নিচে হচ্ছে তোমার আছে হলো 89 আছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, তাই না? 87 আছে, তাই না? স্যার 87 কে তো কি দিয়ে যায়? হ্যাঁ, 87 না, সরি, 87 না। তারপরে আর কি 83 আছে, তাই তো? 83। হ্যাঁ, 83 আছে। তো 83 বা 89 এই এই দশকের মধ্যে কোনো সংখ্যায় নেওয়া যাচ্ছে না। কেন নেওয়া যাচ্ছে না? কারণ এইগুলো সব কিন্তু ডিভাইজেবল, কারণ এই যে 9 ডিভাইজেবল, 8 ডিভাইজেবল, এই জন্য এই 9 এবং 8 এই দুইটার ঘরের কোনো সংখ্যা আমরা নেব না।
ঠিক আছে, 9 যেটা যেখানে সেকেন্ড প্লেসে আছে আর কি, আর 8। তাহলে আমরা শুরু করব 7 প্লেস থেকে। ঠিক আছে, তো এটা আসলে আমরা 7 দিয়ে স্টার্টিং যে সংখ্যা সেখান থেকে ট্রাই করব। তাহলে 80-র নিচে, 80-র নিচে সবচেয়ে বড় প্রাইম নাম্বার কোনটা আছে? 79. 79। স্যার নাইন 79 নাইন নাইন প্রাইম নাম্বার না, সুতরাং এটা আমরা নিতে পারছি না আর কি। স্যার 73. এটা অ্যান্সার কি 77। এখন এখন অনেকেই বলতে পারে 77। 77 তো ডিভাইজিবল, ওটা তো নেওয়া যাচ্ছে না, এটা তো মৌলিক সংখ্যাই না। ঠিক আছে, তাহলে এর নিচে মৌলিক স্যার সংখ্যা আছে। 73। গুড। 77. স্যার না, 73। হ্যাঁ সরি, গুড, 73। 73 এই সংখ্যাটি একটি প্রাইম নাম্বার। হ্যাঁ, এই প্রাইম নাম্বার এবং 73 বোথ প্রাইম নাম্বার, দুইটাই প্রাইম নাম্বার। এই কারণে এই প্রশ্নের উত্তর হচ্ছে 73। অনেকে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো স্যার কোয়েশ্চেন? স্যারের যে এই অঙ্কটা তাড়াতাড়ি করার কি কোনো নিয়ম নেই? তাড়াতাড়ি যে কোনো ম্যাথ তাড়াতাড়ি করার একটাই ওয়ে, তুমি যে চিন্তাটা সবাই 5 মিনিটে করে, ওই চিন্তাটা তুমি 2 মিনিটে করে ফেলবে, 1 মিনিটে করে ফেলবে। আমরা যেহেতু ব্যাখ্যা দিচ্ছি, মানে যে কোনো কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন দিতে গেলে টাইম বেশি লাগে, কিন্তু কেউ যদি কোয়েশ্চেনটা নিজে পারে অ্যান্সার চেক করে বের করতে চায়, তার জন্য কিন্তু সে দ্রুত করতে পারবে, কেউ অ্যান্সার যখন নিজে পারবে। আর আমরা যেহেতু এক্সপ্লানেশন দিচ্ছি, প্রত্যেকটা তোমাকে বোঝাচ্ছি বা সবাইকে বোঝাচ্ছি, এই জন্য টাইম বেশি লাগবে, পড়তে গেলে টাইম বেশি লাগে, কিন্তু এক্সাম হলে কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে টাইম কম লাগবে। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমরা কিন্তু অবশ্যই 9-এর ঘরের আর 8-এর ঘরের বাদ দিয়ে শুরু করব, ওই মানে 7 দিয়ে স্টার্টিং শুরু করব, মানে নাম্বারটা কাউন্ট করার চেষ্টা করব, তাহলে আমার অ্যান্সারটা দ্রুত চলে আসবে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকটা আরেকটা ওয়েতে হতে পারে, এই তুমি যেহেতু বলেছো যে কিভাবে আমরা পেতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা এই সিঙ্গেল ডিজিট যারা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, সেগুলোকে আমরা খুঁজে নিই। 2, 3, 5 অ্যান্ড 7, এইগুলো দ্বারা আমরা কি কি সংখ্যা গঠন হতে পারে সবচেয়ে বড় সংখ্যা? ঠিক আছে, 7 দিয়ে আমরা স্টার্ট করতে পারি, 7 দিয়ে স্টার্ট করে 75 মৌলিক সংখ্যা না, 73 মৌলিক সংখ্যা, 72 মৌলিক সংখ্যা হচ্ছে 9। আমরা এভাবে কিন্তু দ্রুত বের করতে পারবো আর কি। মানে সিঙ্গেল ডিজিট মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7। যেহেতু অঙ্কগুলো মৌলিক সংখ্যা, তাহলে অঙ্কগুলো কিন্তু এই চারটার মধ্যেই হতে হবে। তাহলে সেক্ষেত্রে সংখ্যাগুলো 7 দিয়ে শুরু করে আমরা চেক করব। 75, 75 মৌলিক সংখ্যা নয়, 73 মৌলিক সংখ্যা, 72 মৌলিক সংখ্যা নয়। এমনিতেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 73। এভাবে আমরা দ্রুত অ্যান্সার করতে পারি। এটা যে যত স্কিল অর্জন করবে, তার অ্যান্সার বের করার টেকনিকটা তত ফাস্ট হবে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো লাবিব? ইয়েস স্যার। ওকে, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এখন আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। সেটা হচ্ছে একটি সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 7। ঠিক আছে, 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 6। সংখ্যাটির সর্বনিম্ন মান কত? আচ্ছা, এখন আমরা এই কোয়েশ্চেনটি বের করার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে অ্যান্সার করবো আর কি। এখানে দেখো, 9 দ্বারা ভাগ করলে একটি সংখ্যাকে 9 দিয়ে ডিভাইডেড করলে 7 থাকে তার ভাগশেষ বা রিমাইন্ডার। তো এখন আহ, এই সংখ্যাটি কিন্তু আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যার থেকে আমরা কিছুটা অ্যাজিউম করতে পারি। কিভাবে দেখো, 9 দ্বারা ডিভাইজেবল নাম্বারগুলো কি কি? 9, 18, 27, 36, 45। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এভাবে চলতে থাকবে 54। তাহলে আমরা দেখব কি বলছে, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 7। তাহলে অবশ্যই সেই সংখ্যাটি হতে পারে 9+7, অথবা 18+7, অথবা 27+7, অথবা 36+7। এভাবে কোনোটার সাথে 7 যোগ করতেই হবে, কারণ সেই সংখ্যাটিকে 9 দিয়ে ডিভাইডেড করলে
ডিভাইডেড করলে 7 মানে রিমাইন্ডার থাকে বা ভাগশেষ থাকে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওই সংখ্যাটি এরকম 9 দ্বারা বিভাজ্য সংখ্যার সাথে 7 অ্যাড করতে হবে সংখ্যাটি পাওয়ার জন্য। তাহলে আমরা এটা পাচ্ছি প্রথম লাইন থেকে, প্রথম যে সেন্টেন্সটা বলা হয়েছে সেখান থেকে এইটুকু আমরা ক্লুটা পাচ্ছি। এখান থেকে আমরা চেক করব এখন ওই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে 6 থাকবে রিমাইন্ডার। এইবার আমরা প্রত্যেকটাকে চেক করবো, এই অ্যাডিশনগুলোকে কোনটাকে ডিভাইড করলে 6 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে 9 এর সাথে হচ্ছে 16, 16কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? 2, 2। তাহলে এটা আমরা অ্যান্সার নিতে পারছি না বা। এবার 18 প্লাস 7 কত আসে? 25। স্যার 20 25। 25কে 25কে যদি আমরা মানে 7 দ্বারা ডিভাইড করি তাহলে কত থাকবে? স্যার 4 ভাগশেষ থাকবে। হ্যাঁ, 4 থাকবে। আচ্ছা, এরপরে আমরা আসি, যদি কিনা 27 প্লাস 7 অর্থাৎ 34কে ডিভাইড করি তাহলে এর রিমাইন্ডার কত থাকবে? স্যার 6 থাকবে। 6 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের টার্গেট নাম্বার, অর্থাৎ ওই সংখ্যাটি হচ্ছে 34। তাহলে 34 সংখ্যাটিকে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার থাকবে হচ্ছে, ভাগশেষ থাকবে 7। আবার আমি যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেষ থাকবে 6। তাহলে আমাদের এই কোশ্চেনের স্যার অ্যান্সার 97 অ্যান্সার হবে না? না, এখানে কি আমরা কিন্তু 97 কেন? স্যার স্যার 97 করলেও তো হয়। হ্যাঁ, এখানে কিন্তু আমরা উপরে যাচ্ছি না। কেন যাচ্ছি না? এই যে লেখা দেখো, অ্যান্সারে দেওয়া হয়েছে সংখ্যাটির সর্বনিম্ন মান কত। আমরা সবচেয়ে নিচের দিক থেকে স্টার্ট করব আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম একটু আসসালাম। দেরি হয়ে গিয়েছিল। আরিয়ান, তাই তো? আমি, হ্যাঁ, তোমার কথাই বলছিলাম আর কি। তুমি তো নাই, তুমি নাম্বার পেয়েছো অনেক, ওই যে কোয়েশ্চেন গুলো এক্সাম দিয়েছো এটাতে ভালো নাম্বার পেয়েছো। এখন ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো এক্সপ্লেন করছিলাম, ঠিক আছে? তুমি তো অনেকগুলো পেরেছো। হ্যাঁ, একটু মিলিয়ে নাও, বুঝছি। কয়েকটা অ্যান্সার বলেছি, এটা একটু দেখে নাও। তুমি ওকে স্যার। তুমি যেটা পারো নাই প্রয়োজন ওটা আরেকবার বলে দিব আর কি, ওকে? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা এই নাম্বার 7 কোয়েশ্চেনে আসি। দেখো, বলছে পরপর দুটি মৌলিক সংখ্যার অনুপাত একটি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এবং এর সর্বোচ্চ মান, এদের যোগফল কত? ভালো করে বুঝে নাও, প্রশ্নটা একটু কঠিন কিন্তু আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখো, তো এখানে বলছে পরপর দুটি মৌলিক সংখ্যার অনুপাত একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে, এটাকে ইংলিশে বলা হচ্ছে পারফেক্ট ফ্র্যাকশন। হ্যাঁ, তার মানে এক্ষেত্রে হচ্ছে তোমার ভগ্নাংশের লব কি হতে হবে? ছোট হতে হবে, আর হর বড় হতে হবে। যেই ভগ্নাংশের লব ইজ লেস দ্যান হর, মানে হরটা হচ্ছে বড়, হর বড়, আর হচ্ছে এই লব ছোট, তাহলে সেই ধরনের ভগ্নাংশকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে প্রকৃত। প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা অবশ্যই এই প্রকৃত ভগ্নাংশটা বের করার ক্ষেত্রে খেয়াল করব, হ্যাঁ, মানে তোমার টার্গেট করব, এবং সেক্ষেত্রে পরপর দুটি মৌলিক সংখ্যা দ্বারা গঠিত হতে হবে। দুটি মৌলিক সংখ্যা দ্বারা গঠিত তোমার হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, আহ, এবং এর মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে এর যোগফল কত? এর যোগফল কত? এদের যোগফল কত আর কি, ঠিক আছে? তো এইটা আসলে আমরা অনেক বড় থেকেও বের করতে পারবো। আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি আর কি। তাসফিয়া, তাসনিম, বলো। স্যার অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে, আমরা যদি বলি, মানে 3 এবং 4 এইভাবে লেখা, এটাকে আমরা অনুপাত বলি। আবার আমরা বলতে পারি 3:4, এটাও আমরা অনুপাত বলি। হ্যাঁ, মনে করো যে তোমরা দুইজন ফ্রেন্ড, একজনের কাছে 300 টাকা ছিল আর একজনের কাছে 400 টাকা আছে।
এই দুইটা একসাথে করে তোমরা টাকা পেয়েছো টোটাল 700। এই 700 টাকা দিয়ে তোমরা কোনো একটা প্রোগ্রামে ইউজ করেছো আর কি, ফাংশন ইউজ করেছো। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ফাংশনে যে 700 টাকা ইউজ হলো, এই টাকাটা কার কত অংশ? তখন আমরা এইভাবে প্রকাশ করি 3:4। তার মানে তোমার 3 অংশ আর তোমার বন্ধুর 4 অংশ। আবার আমরা এটাও বলতে পারি 3/4, অর্থাৎ তোমার 3 অংশ, তোমার বন্ধুর 4 অংশ। মানে 3:4 রেশিও, ঠিক আছে? ইংলিশে রেশিও, বাংলায় হচ্ছে অনুপাত। এটাকে অনুপাত বলা হয় আর কি। আবার এটাকে দশমিক সংখ্যাকে অনুপাতে প্রকাশ করার একটি কৌশল রয়েছে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছো তাসফিয়া? জি স্যার। আচ্ছা, তো এই যে আমরা যে সংখ্যাটির কথা বলছি 7 নাম্বার, এটা আসলে এখানে প্রাইম নাম্বার খোঁজার একটা কৌশল আমি শেখাবো, এই উদ্দেশ্যেই এই টপিকটি দেওয়া আর কি। হ্যাঁ, আমরা জানি যে তোমার হচ্ছে 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো হচ্ছে এক একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এখন তোমাকে যদি বলা হয় যে একটি সংখ্যা প্রাইম নাম্বার কিনা, তুমি কি করে বুঝবে? মানে তুমি চেক করবে কি করে? সবচেয়ে সহজ উপায় কি? কে বলতে পারবে বলো তো? একটি সংখ্যা প্রাইম নাম্বার কিনা এটা চেক করার সবচেয়ে সহজ উপায় কি? স্যার সংখ্যাটিকে 2, 3, 5 5 এবং 7 দ্বারা বিভাজ্য করলে যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি প্রাইম নাম্বার হবে না। 2, 3। 5, 7। আর আর বাকিগুলো দিয়ে আমরা ট্রাই করব না? বাকিগুলো তো ওই প্রাইম নাম্বার দ্বারা বিভাজ্য থাকছে। না না, এটা কিন্তু ওই ওই ম্যাথ আমরা যখন করেছি, ওই ম্যাথটার ক্ষেত্রেই শুধু এটা প্রযোজ্য ছিল, সকল সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটি 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, তো স্যার। Yes, হ্যাঁ sir. জি স্যার। হ্যাঁ, ইয়েস এখন স্যার। এখন প্রাইম নাম্বার বের করার একটি উপায় আছে। উপায়টা হচ্ছে, প্রাইম নাম্বারগুলো সাধারণত কয়েকটি সংখ্যা ছাড়া, প্রথম দিকের কয়েকটি সংখ্যা ছাড়া, প্রাইম নাম্বারগুলো হচ্ছে 6 দ্বারা বিভজ্য সংখ্যার আগের সংখ্যা অথবা পরের সংখ্যা। মজার বিষয় কিন্তু এটি, ঠিক আছে? সকল প্রাইম সংখ্যা, এটা তোমরা লিখতে পারো, এটা একটা আইকিউ টাইপের আর কি। সকল মৌলিক সংখ্যা, সকল মৌলিক সংখ্যা মানে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার, 6 দ্বারা বিভাজ্য সংখ্যার মানে আগের সংখ্যা অথবা পরের সংখ্যা, আগের সংখ্যা বা পরের সংখ্যা। এখন যদি কিনা এই এই রেঞ্জে না পড়ে, তাহলে আমরা সহজেই মৌলিক সংখ্যা কিনা প্রথমে যাচাই করে নিতে পারবো। ফায়েদ বলো। ফায়েদ। স্যার, যদি হচ্ছে একটা এক্সাম্পল হলো 24 এর আগেরটা 23, ওটা মৌলিক সংখ্যা, কিন্তু 25টা না। হ্যাঁ, এটা কিন্তু আমরা বলি নাই, দেখো একটু ভালো করে বুঝে নিবা। হ্যাঁ, এই সেন্টেন্সটা লেখা হয়েছে সকল মৌলিক সংখ্যা এরকম, কিন্তু এটা বলা হয় নাই যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যার পরের সংখ্যা সবগুলোই মৌলিক, এটা কিন্তু আমরা বলি নাই। আমরা কিন্তু বলছি না যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যা সবগুলো মৌলিক, আমরা এটা বলছি না। আমরা বলছি যতগুলো মৌলিক সংখ্যা আছে তারা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা অথবা পরের সংখ্যা। তার মানে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যার পরের সংখ্যা যদি না হয়, তাহলে সেটি নিশ্চিতভাবে মৌলিক সংখ্যা নয়, আমরা বলতে পারবো। কথা কি বুঝতে পেরেছো? মনে করো, ইয়েস স্যার। মনে করো 89, এই সংখ্যাটা আমি মৌলিক সংখ্যা কিনা কিভাবে চেক করব? এরকম হতে পারে কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো এখন আহ, এইটা হতে পারে, আমরা আরেকটা অন্যটা নিতে পারি। 94 নিতে পারি না, 94 তো এমনি বিজোড় হইলে মাইনাস চলে যাচ্ছে। 91 নিতে পারি, 91। আমরা জানি যে এটি মৌলিক সংখ্যা নয়, তারপর আমরা নিয়ে চেক করব শুধু। এখন
91 সংখ্যাটিকে আমরা যদি এটাকে বলি তাহলে এটা এই ধরনের সংখ্যার মধ্যে পড়ে কিনা, 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা কিনা। আমরা জানি 6 × 15 কত? 90। 90, 90, 90 90। তাহলে এই 90 সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য সংখ্যা ঠিক পরের সংখ্যা, তাহলে এটি মৌলিক সংখ্যা হতে পারে। আমাকে এখন যাচাই করতে হবে এটি মৌলিক কিনা, নানান ওয়েতে আমি যাচাই করব। ওকে, আচ্ছা, এটা হলো একটা টেকনিক। এবার আমরা আরেকটা সংখ্যায় আসি। ধরো 1, 2, 3 এই সংখ্যাটি মৌলিক কিনা আমরা বুঝবো কিভাবে? তাহলে প্রথমে আমরা যাচাই করবো এটি 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা কিনা। ঠিক আছে, এখন 6 দ্বারা ভাগ করলে এটা কত আসে দেখো। 1, 2, 3 ডিভাইড করো 6 দ্বারা, তাহলে 6 × 2 = 12, তারপরে 3, তার মধ্যে 0 আর যাচ্ছে না, তার মানে 3 থাকে ডিভাইজেবল। তার মানে 6 আর 20 মাল্টিপ্লাই করলে 6 × 20 কত হয়? 120, 120। তার মানে এই 123 সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা নয়, তাই কি? না 120-এর আগের সংখ্যা হচ্ছে 119, আর এর পরের সংখ্যা হচ্ছে 121। যেহেতু 123 ওই দুইটার মধ্যে কোনোটাই না, নিশ্চিতভাবে বলা যায়, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে এই সংখ্যাটি মৌলিক না, কোনোভাবে এটি মৌলিক সংখ্যা নয়। মানে যখনই আমি দেখব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা নয়, তাহলে ওই সংখ্যাটি নিশ্চিন্তভাবে মৌলিক সংখ্যা নয়, এটি যৌগিক সংখ্যা। এটা আমরা বলতে পারবো। কিন্তু 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা হলে সেটি মৌলিক হবে কিনা সেটা আমরা অন্যভাবে যাচাই করে নিব আর কি, নিতে হবে, নিশ্চিতভাবে বলা যাবে না। কথা কি বুঝেছো? ইয়েস স্যার এটা হলো মৌলিক সংখ্যা যাচাই করার একটু মানে কৌশল, তবে অনেকটাই কাজ হয়ে যাবে তোমার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আমি বুঝতে পারলাম যে এটি মানে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা আমি বুঝতে পেরেছি। এখন আমি কত পর্যন্ত ডিভাইড করে দেখবো যে এটি মৌলিক সংখ্যা কিনা, সেটাও আমরা এখানে বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ, ধরে নাও 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা বা পরের সংখ্যা আমি বুঝতে পারতেছি। আমি নিজে নিজেই যদি তৈরি করে নিই 29 × 6, এটা করলে কত হয়? 174 হয় নাকি? স্যার 183 স্যার 183 হুম, Sir, 174. স্যার 183 না, এই যে আমি যেটা করেছি এটাই মনে অ্যান্সার। 29 × 6 এটার অ্যান্সার হচ্ছে 174। ঠিক আছে, তাহলে 174 হচ্ছে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে, এখন এর পরের সংখ্যা হচ্ছে 175, এর আগের সংখ্যা হচ্ছে 174, সরি 73। তাহলে আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি এটা মৌলিক সংখ্যা নয়। এখন আমার যাচাই করতে হবে যে এই 173 এই সংখ্যাটি, 173, 173 এটি মৌলিক সংখ্যা কিনা। ঠিক আছে, এখন আমি যাচাই করব কি করে, কত দিয়ে ডিভাইড করে করে দেখবো, আমার কতক্ষণ পর্যন্ত আমি টাইম দেবো এটার মধ্যে, এবং কতক্ষণ দেওয়ার পর আমি নিশ্চিত হতে পারবো যে এটা আসলেই একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো সেটার জন্য আমি একটা ক্লু বলি, সেটা হচ্ছে এটাকে বর্গমূল করতে হবে। এটার বর্গমূল কত, এটা যারা বর্গমূল শিখেছো আগে ভালো পারতে পারো, আর যারা জানো না তারা বর্গমূল আমরা নেক্সট ক্লাসেই শেখাবো কিভাবে যে কোনো সংখ্যা রুট বা বর্গমূল করতে হয়। হ্যাঁ, এখন আমরা এমনি রাফলি যদি বলি, রাফলি যদি আমরা চিন্তা করি তাহলে এটার বর্গমূল কত হতে পারে, কে বলতে পারবা? এটার আইডিয়া বলো যে এটা কত বর্গমূলের সমান হবে আর কি। 13.15 হ্যাঁ, মানে 14 এর বর্গ, 14 এর বর্গ যদি আমরা বলি 14 × 14, এটার অ্যান্সার কত জানো? 196। 196 হ্যাঁ, 196। তার মানে এই সংখ্যাটিকে এই সংখ্যাটিকে আমরা এটি মৌলিক সংখ্যা কিনা প্রাইম নাম্বার কিনা তা যাচাই করব হচ্ছে 14-র আগে পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা ডিভাইড করে, তাও মৌলিক সংখ্যা দ্বারা। যেমন 14 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? 2, 3, 5, 7, 11 আর 13। এই সংখ্যাগুলো দ্বারা শুধু আমরা যদি যাচাই করি তাহলে বুঝতে পারবো এটি মৌলিক সংখ্যা কিনা, সহজে বোঝার টেকনিক এটা। ঠিক আছে, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করা যাবে না, কারণ এটা জোড় না। এটি 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটা লাস্টে 5 বা
জিরো নেই, ঠিক আছে। এখানে 1 7 এবং 3 এগুলো অ্যাড করলে পাওয়া যায় কত? স্যার 11। 1 7 3 অ্যাড করলে পাওয়া যায় 11, যা 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ। আচ্ছা, তারপরে আমরা যদি 11 দ্বারা বিভাজ্য খুঁজি, তাহলে সেটা এখান থেকে এখানে অ্যাড করলে 1 আর 3 অ্যাড করলে 4, 7 থেকে 4 মাইনাস করলে হয় রেজাল্ট 4, যা 0 নয় আবার 11 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটি 11 দ্বারা বিভাজ্য নয়। আমরা 7 দ্বারা ডিভাইড করা যায় কিনা চেক করব। 7 দ্বারা ডিভাইড করার রুলস কি? এই যে 3 ডাবল করলে পাচ্ছ 6, 17 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 11। 11 কি 7 দ্বারা বিভাজ্য? না, তাহলে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। আচ্ছা, 13 দ্বারা ভাগ করার টেকনিকও আছে, ওটা আরো একটু জটিল। তাহলে 173 এটা আমরা ম্যানুয়ালি 13 দিয়ে ডিভাইড করে দেখতে পারি। তাহলে 13 এখানে 30, 13 হলে এখানে থাকছে 4 3, তাহলে এরপরে যাচ্ছে হতে 3 বার, সরি, স্যার 1000-এর কাছাকাছি স্যার সংখ্যাটা 991 আর 997 মৌলিক আছে। হ্যাঁ ওয়েট করো একটু বলছি, স্যার কাফি। তাহলে এটি স্যার কিন্তু এই যে সংখ্যাটা যদি একটা জোড় সংখ্যা হয় এবং 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে তো 13 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি যদি জোড় সংখ্যা এবং 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্যার 13 দ্বারা 7 দ্বারা বিভাজ্য হলে আর জোড় সংখ্যা হলে 13 দ্বারা বিভাজ্য, এটা কোথা থেকে শিখলে তুমি বলো? এটা কি আসলে ঠিক আছে তোমার লজিক? 7 দ্বারা বিভাজ্য এবং জোড় সংখ্যা, ফর এক্সাম্পল 28, এ কি 13 দ্বারা বিভাজ্য? না। 42 13 দ্বারা বিভাজ্য না, ওটা হয়নি তোমার রুলস, হ্যাঁ। আচ্ছা, আমরা আসি, তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য নয়। সো 173 এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়, কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, সুতরাং আমরা এখন বলতে পারবো 173 একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এভাবে মৌলিক সংখ্যা যাচাই করার এটাই হলো মানে কৌশল, এছাড়া একদম মানে শুধুমাত্র একবার দেখেই আমি বলে দিতে পারবো এটা আসলে সম্ভব না, কারণ অনেক বড় সংখ্যা হতে পারে, যে সংখ্যাটিও কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে, ঠিক আছে। তো এইটা শেখানোর জন্যই কিন্তু মূলত এই কোয়েশ্চেনটি আমার দেওয়া। হ্যাঁ, এই কোয়েশ্চেনটি অনেক জটিল অ্যান্সার হতে পারে বা অনেক বড় অ্যান্সার হতে পারে, আমরা সেই পর্যন্ত যাব না, এটা আমরা একটা মানে লিমিটের মধ্যে রাখবো। আমার আসলে উচিত ছিল কোয়েশ্চেনে ওই লিমিটটা দিয়ে দেওয়া, আমরা কোয়েশ্চেনে লিমিটটা দিতে পারি নাই বা দেওয়া হয়নি। হ্যাঁ, এটা আসলে মানে এখানে লিমিটটা দিতে চেয়েছিলাম হচ্ছে 100-র চেয়ে ছোট, 100 এর চেয়ে ছোট, 100 এর চেয়ে ছোট পরপর দুটি মৌলিক সংখ্যার অনুপাত একটি প্রকৃত ভগ্নাংশ এবং এর সর্বোচ্চ মান, এদের যোগফল কত, এটা আমাদের মেইন টার্গেট ছিল আর কি। তো সেটা যে কোনো কারণে মিসিং হয়েছে, আমি এবার অ্যান্সারটা তোমাদের বলে দিই কিভাবে অ্যান্সার করবো আর কি, ঠিক আছে। তাহলে দুইটি দুইটি সংখ্যার অনুপাত একটি প্রকৃত ভগ্নাংশ যদি হতে হয়, তাহলে অবশ্যই সেটা মানে উপরে ছোট সংখ্যা হতে হবে, নিচে বড় সংখ্যা হতে হবে, বুঝতে পেরেছো তোমরা? যদি প্রকৃত ভগ্নাংশ হতে হয়, তাই না? তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে উপরে থাকবে ছোট সংখ্যা লব, আর নিচে থাকবে বড় সংখ্যা হর, অর্থাৎ নিউমিনেটর আর ডিনোমিনেটর, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ছোট হবে আর নিচেরটা বড় হবে। এখন মনে করো উপরেরটা 2 আর নিচেরটা 3 আমরা মৌলিক সংখ্যা দিয়ে যাচাই করি, সবচেয়ে ছোট দুইটা মৌলিক সংখ্যা, তাহলে এই রেজাল্টটা হচ্ছে কত জানো? 2 কে 3 দ্বারা ডিভাইড করলে কত হয়? যদি আমরা দশমিকে বের করি তাহলে 0.666 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, এরকম রেজাল্ট হয়। এখন এইটাকে আমাদের অ্যান্সার নাকি এর থেকে বড় সংখ্যা আমরা পাবো? এটা হচ্ছে আমরা এই দুটি সংখ্যা যত বড় নেব এবং যত কাছাকাছি নেব, তত আমাদের এদের মানে এই রেজাল্টটা সবচেয়ে বড় হবে। ফর এক্সাম্পল 100 পর্যন্ত যদি আমরা চিন্তা করি, 100 পর্যন্ত চিন্তা করলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা বলি 6 12 72, 72, 72 এর থেকে ছোট সংখ্যা 71 মৌলিক সংখ্যা, 72 থেকে বড় সংখ্যা মানে পরের সংখ্যা 73 মৌলিক সংখ্যা। এই 100-র মধ্যে এইরকম সেন্সে দুটি সংখ্যাই আছে, মানে 6 দ্বারা বিভাজ্য সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যা কেবল এই দুটি আছে।
তো এই দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা যদি 71/73 বলি, তাহলে এটা কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ আর কি। এবং এই প্রকৃত ভগ্নাংশের মানটা অবশ্যই সবচেয়ে বড় হবে যদি আমরা এটা 100-র মধ্যে রাখি। বা সবাইকে বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, যেমন আমরা যদি 12-র কথা বলি, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 12। 12 এর একটি ছোট সংখ্যা হচ্ছে 1, ছোট হচ্ছে 11, আর 12 থেকে এক বড় হচ্ছে 13। তাহলে 11/13 এইটার অনুপাত, এইটা আর এইটার অনুপাত কোনটা বেশি হবে? এই যে যেটা সবচেয়ে বড় সেটা বেশি হবে। পাশাপাশি দুই ব্যবধান এমন দুটি সংখ্যার অনুপাত সবচেয়ে বেশি তখনই হবে যখন সংখ্যা দুইটা প্রত্যেকটা বড় হবে। তার মানে আমরা কিন্তু এটা যদি এই লিমিটটা না রাখি 100 এর চেয়ে ছোট, তাহলে অনেক বড় দুটি সংখ্যার অনুপাতও কিন্তু এটার অ্যান্সার হতে পারতো আর কি। ঠিক আছে, এটা কি পেরেছো কেউ এই কোশ্চেনটির অ্যান্সার? স্যার হ্যাঁ, অর্ণব বক্সী বলো। স্যার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালিউ ফ্র্যাকশন কেন বের করতে হচ্ছে এখানে? না, এই যে বলে দিয়েছে এবং এর সর্বোচ্চ মান। হ্যাঁ, ও সরি স্যার, ওকে ওকে। হ্যাঁ, হ্যাঁ, এই কারণে এটা আমাদের করতে হবে। হ্যাঁ, তো এইটা আমরা 100-র মধ্যে আমি যে কোনো কারণে একটু মিসিং করে ফেলেছি, 100 এর চেয়ে ছোট হইতে হবে, নাহলে লিমিট না থাকলে অ্যান্সারটি বের করা যাবে না। তাহলে আমাদের এটার জন্য অ্যান্সার হচ্ছে হলো তোমার 71/73, আর এদের যোগফল অ্যান্সার চেয়েছে, তাহলে 71 + 73 আমার রেজাল্ট হবে 144। এটা হচ্ছে এটার রেজাল্ট আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ইয়েস। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস Yes. স্যার। আচ্ছা, এই কোয়েশ্চেনটা সবাই অ্যান্সার পেরে, কেউ কি পেরেছে অ্যান্সার, সেটা আমি একটু জানতে চাচ্ছি আর কি। নো স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন পরের টপিকে যাই, পরের প্রশ্নে যাই। এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে যা হয়, এক্স এর সাথে 2y যোগ করলেও একই হয়। তো এটা কিন্তু আমরা এর প্রশ্নের মধ্যেই আমাদেরকে ক্লু দিয়ে দিয়েছে অ্যান্সার করার জন্য। এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে যা হয়, দ্যাট মিনস x × y যা হবে, আবার এক্স এর সাথে 2y অ্যাড করলেও তাই হবে, x + 2y। এখান থেকে আমাদেরকে সংখ্যাগুলো বের করতে হবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি বের করি, আহ, মানে কিভাবে সংখ্যাটি আমরা সমাধান করব, x + y এর মান চেয়েছে আর কি। হ্যাঁ, তো এটা বের করার বেশ কিছু ক্লু রয়েছে। ক্লুটা হচ্ছে যে তোমার, আমরা দেখো এক্স এর সাথে ওয়াই অ্যাড করেছি, সরি গুণ করেছি, এক্স কে ওয়াই দ্বারা গুণ করেছি আর এক্স এর সাথে 2y যোগ করেছি, তাহলে রেজাল্ট একই হয়েছে। ঠিক আছে, তাহলে 2y অ্যাড করেও যে রেজাল্ট, ওয়াই দিয়ে গুণ করেও সেই রেজাল্ট। ঠিক আছে, তার মানে এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কোনো একটা সংখ্যার সাথে আমি 2y যোগ করেও যে রেজাল্ট পাচ্ছি, আবার আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করেও সেই রেজাল্ট পাচ্ছি। ওকে, এখন আমি যদি এটা, এটা কিন্তু এখান থেকে এই ইকুয়েশন থেকে সলভ করতে গেলে প্রচুর টাইম যাবে, ওটা অনেক জটিল হবে। এটা আমরা ম্যানুয়ালি করব। আর এই ধরনের কোয়েশ্চন সলভ করার জন্য, এটা টেকনিক, ম্যাথ অলিম্পিয়াড হোক বা যে কোনো আইকিউ কোয়েশ্চন হোক, এটা হচ্ছে টেকনিক যে আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে ট্রাই করবো আর কি। তাহলে আমার প্রথমে কি, মানে কিছু ক্লু আসবে, ওইটা যদি বড় সংখ্যা অ্যান্সার হতে হয়, তাহলে আমাকে ওই বড় সংখ্যাটাও বের হয়ে আসবে আর কি। বোঝা গেছে? তাহলে এখন দেখো, আমি যদি এক্স একটি সংখ্যা নিই, এক্স এর সাথে আমি যদি ওয়াই দিয়ে গুণ করি। হ্যাঁ, তাসফিয়া বলো। স্যার XY মানে কি? এক্স ওয়াই মানে একটা অজানা সংখ্যা আর কি, মানে এই সংখ্যাটি আমার জানা নেই, একটা যে কোনো সংখ্যা হতে পারে আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার। এক্স ওয়াই মানে হচ্ছে আমরা সংখ্যাটি না দিয়ে, এটা আমরা জাস্ট এটার একটা সিম্বলিক উপায়ে দিয়েছি যে সংখ্যাটি যে কোনো সংখ্যা হতে পারে, এভাবে আমরা দিয়েছি আর কি। ওকে, আচ্ছা, এখন এখন দেখো আমরা সবচেয়ে ছোট থেকে ট্রাই করবো আর কি। ধরো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমরা যদি x = 1 ধরি,
ওয়াই ইকুয়াল 1 ধরি, তাহলে আমাদের এই শর্তটা মেলে কিনা আর কি। তাহলে এক্স আর ওয়াই অ্যাড করলে, এক্স আর ওয়াই ইন্টু করলে, মাল্টিপ্লাই করলে আমরা এই পাশ থেকে রেজাল্ট পাবো এটার জন্য। এক্স ইকুয়াল 1 যখন আর ওয়াই ইকুয়াল যখন 1, তখন এই রেজাল্টটা আমি পাবো 1, কিন্তু এই রেজাল্টটা আমি পেয়ে যাচ্ছি হলো 3 না। এক্স এবং 2y, এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর ওয়াই এর ভ্যালু 1, তাহলে 2y আর এক্স অ্যাড করলে 3 পেয়ে যাচ্ছে, দুইটা কিন্তু আমার মিলছে না আর কি। তার মানে যদি আমার এই মানে সেম ভ্যালু আসে, আমাকে অ্যান্সার পাচ্ছি না। তার মানে আমরা এইভাবে চেক করতে করতে যেতে পারি, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এক্স ওয়াই এর ভ্যালু, দেন এক্স প্লাস 2y এর ভ্যালু। আমরা এইভাবে চারটা চেক করে করে আমরা বের করব, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু দিয়ে বের করব আগে, আমাদের অ্যান্সার এখান থেকে চলে আসবে আর কি। ঠিক আছে, দেখো আমরা যদি এখানে 2 নিই আর এটা 1 নেই, তাহলে এক্স আর ওয়াই ইন্টু করলে 2 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এক্স প্লাস 2y কত পাবো, এক্স এর ভ্যালু 2 আর 2y মানে 2, তার মানে এখানে আমরা পাবো 4। আমাদের এই দুইটা কিন্তু সেম হচ্ছে না। হ্যাঁ, আবার আমরা এক্স এর ভ্যালু যদি 3 নেই, এটার ভ্যালু যদি 1 নেই, তাহলে এক্স ওয়াই হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, তার মানে ওয়াই এর ভ্যালু যদি 1 থাকে কখনোই আমাদের অ্যান্সারটা আসছে না। ঠিক আছে, এখন আমরা ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করব। তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমরা 2 ধরি, 2, আর এক্স এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে এটা মাল্টিপ্লাই করলে 2, আর এখানে আমাদের রেজাল্ট আসবে এক্স এর ভ্যালু 1 আর 2y হচ্ছে 2 দুগুণে 4, তাহলে আমাদের রেজাল্ট আসছে 5, অ্যান্সার হচ্ছে না। এখন আমরা করব এখানে 2 অ্যান্ড 4, সরি 2 অ্যান্ড 2, তাহলে এই দুটা মাল্টিপ্লাই করলে 4, আর এখান থেকে রেজাল্ট আসবে 2 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 6, রেজাল্ট কিন্তু দুইটা সেম হয় না। আমরা 2 অ্যান্ড 3 নিয়ে দেখব, সরি 3 অ্যান্ড 2 নিয়ে দেখবো, মানে আমরা এটা ওয়াইটাকে সেম রেখে রেখে দেখবো আর কি। তাহলে 3 আর 2 এটা নিয়ে যদি আমরা চেক করি, তাহলে দেখো 3 দুগুণে 6, আর এখান থেকে 3 প্লাস 4, রেজাল্ট আসবে হচ্ছে 7, আসছে না। এখন একটা মজার টেকনিক, এখান থেকে তোমার অ্যান্সারের ক্লুটা পাবা যে আমি অ্যান্সার পাচ্ছি কিনা। দেখো আমরা এখানে 3 আর 1 নিয়েছি, সরি এইটার বেলায় আসে আমরা 1 2 2 2 3 2, এটা যখন নিয়েছি আমাদের মানে ডিফারেন্স হচ্ছে 3, এটা যখন নিয়েছি আমাদের ডিফারেন্স হচ্ছে 2, এটা যখন নিয়েছি ডিফারেন্স হচ্ছে 1, ডিফারেন্স 1 কমে আসছে। আমি বুঝতেই পারছি এরপর আমার অ্যান্সার আসতে পারে, অর্থাৎ 4 আর 2 যদি নিই মাল্টিপ্লাই করলে 8, আর আমি এখানে যদি আসি তাহলে 4 আর প্লাস হচ্ছে 2 ইন্টু 2 4 সমান 8, এই দুইটা কিন্তু মিলে গেল, এই 8 অ্যান্ড 8 মিলে গেছে। সুতরাং এক্স এর ভ্যালু হবে, এক্স এর ভ্যালু হচ্ছে 4 অ্যান্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এটা রেজাল্ট হবে 4 প্লাস 2 ইকুয়াল 6। এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো 6। এভাবে আমরা এই ধরনের কিছু আইকিউ টাইপের কোয়েশ্চেনগুলো আমরা এভাবে সলভ করব। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে দেওয়া হয় আর কি। বুঝতে পেরেছো সবাই? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, Yes, sir. sir. হ্যাঁ, Yes, গল্প, sir. গল্প Yes, কিছু sir. বলতে চাচ্ছ, বলো গল্প। স্যার একটু প্রশ্নটা শুরুর দিকে একটু দেখতে পারি? আচ্ছা, মানে আমরা আমরা বলছি যে এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে, তার মানে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়ে যাবে, গুণ আকারে থাকবে, এই যে এরকম থাকবে। অর্থাৎ তোমার হচ্ছে এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু ওয়াই, আর এক্স এর সাথে ওয়াই 2y যোগ মানে এক্স প্লাস 2y। তো এটাকে আমরা এই যে এইভাবে পাশাপাশি রেখে লিখলাম, অর্থাৎ এখানে এক্স এখানে ওয়াই, আর এটা হচ্ছে এক্স ওয়াই মানেই হলো এক্স ইন্টু ওয়াই, এইভাবে থাকলো। হ্যাঁ, আর এক্স প্লাস 2y এটা এইভাবে থাকলো, তাহলে আমরা চারটা আইটেম পাচ্ছি আর কি। আমরা যখন এক্স এর ভ্যালু চেক করবো, এক্স এর ভ্যালু দুইটা দেখে চেক করবো যে এইটার এটা কেমন আসে, আবার এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে করে দেখবো এই দুইটা কখন ইকুয়াল হয়। যখনই যখনই আমাদের হচ্ছে এইটা আর এইটা ইকুয়াল হবে, ওইটার জন্যই আমাদের অ্যান্সার পেয়ে যাবো আর কি। তো আমরা চেক করতে করতে যখন আমরা দেখছি যে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 2, তখন আমরা এই দুইটা ভ্যালু ইকুয়াল পেয়েছি, 8 and 8। তাহলে এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 2, এটাই হবে আমাদের এই কোশ্চেনের জন্য অ্যান্সার। এটা কিন্তু আরো বড়টার জন্য হতে পারতো, বাট আমরা ছোট থেকে ট্রাই করে যেহেতু পেয়ে গেছি, কোশ্চেনটা এভাবে ছোট থেকে ট্রাই করতে হবে। যেসব কোশ্চেনের অ্যান্সার পাওয়ার ক্ষেত্রে কোনো নাম্বার থাকবে না, মনে রাখবা,
এই ম্যাথ অলিম্পিয়াড হোক বা যে কোনো পাজল টাইপের কোয়েশ্চেন হোক, যদি কোনো কোয়েশ্চেনে কোনো সংখ্যা সম্পর্কে কোনো রকম ক্লু দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একদম স্মলেস্ট নাম্বার দিয়ে ট্রাই করব। এখানে দেখো কোনো সংখ্যার কোনো আইডিয়া নাই, একটি সংখ্যাও বোঝা যাচ্ছে না এখানে 1 না 2 নাকি 4 নাকি 5, কোনো সংখ্যা সম্পর্কে আইডিয়া নাই, অনলি এক্স আর ওয়াই। এই ধরনের ক্ষেত্রে কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা করব কি, একদম ছোট থেকে স্টার্ট করবো আর কি। এ ধরনের ম্যাথ কিন্তু ম্যাথ অলিম্পিয়াড এসছে এবং সেখানে করে দেওয়া আছে, তোমরা চেক করলে পাবে কিন্তু সেখানে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো অর্ণব। স্যার এই কোশ্চেনে তো কোনো জায়গায় বলা নাই যে এক্স আর ওয়াই ইন্টিজার হওয়া লাগবে, ফ্র্যাকশন হতে পারে না? হ্যাঁ হতে পারে আসলে, মানে ওই আহ, মানে যদি একজন কোয়েশ্চেন তৈরি করার সময় আরেকটু স্পেসিফাই করে দেয় যে হচ্ছে তোমার এক্স ও ওয়াই দুটি পূর্ণ সংখ্যা, মানে যখন হেল্প করার জন্য করবে পাশে হয়তো লেখা থাকবে যেখানে এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার লেখা থাকে অনেক ক্ষেত্রে, ঠিক আছে, আমরা ইন্টিজার ধরেই করলাম আর কি। আমি কোশ্চেনগুলো নিজে তৈরি করেছি তো, এটা ইনস্ট্যান্ট তৈরি করে দিয়ে দিয়েছি। এটা হয়তো আরেকটু জাস্টিফাই করলে তখন আইডিয়া আসতো যে না, এটা ইন্টিজার দিয়ে দেওয়া উচিত, যাতে কোশ্চেনটা সলভ করতে আরো সহজ হয়। তুমি যেটা বলেছো এটা ঠিক, কোনো ফ্র্যাকশন অ্যান্সার আসতে পারতো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো নবনীতা। ইন্টিজারটা ইন্তেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্তেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে এই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু বলে দেয়া থাকতে পারতো যে এক্স এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এই পূর্ণ সংখ্যা ধরে ধরে ট্রাই করে বের করেছি আর কি। তার মানে আমরা কিন্তু এক্স আর ওয়াই এর মান, মানে এক্স এর মান এমন ধরি নাই যে 1.5, আবার ওয়াই এর মান ধরি নাই 0.5 আর 0.76, এই জাতীয় কোনো সংখ্যা ধরিনি, দশমিক সংখ্যা বা ফ্র্যাকশন এইগুলো আমরা ধরিনি। কারণ ধরিনি, কারণ এটা পূর্ণ সংখ্যা দিয়ে অ্যান্সার করাটা সোজা। এক, দুই নম্বর কথা হচ্ছে যদি কোশ্চেনে বলে দেয় যে এটি পূর্ণ সংখ্যা, তাহলে অ্যান্সার করতে সহজ হবে আরো, এবং এটা আরো ক্লিয়ার কনসেপ্ট হবে আর কি। এটাই হচ্ছে অর্ণবের ভাষা আর কি, ঠিক আছে। তো এখন আমরা এই কোশ্চেনটিতে আসি, লাস্টের আগের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। 3 ও 5 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করা হলো, গুণফলের একক স্থানের অঙ্কটি কত হবে, ঠিক আছে। 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু অবশ্যই তার লাস্ট ডিজিট 5 অথবা 0 হইতেই হবে। সরি, 5 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা লাস্ট ডিজিট কত থাকে? স্যার 5 অথবা 0। 5 অথবা 0। আর সেই সংখ্যাটিকে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয়, 5 থাকলেও 0 হয়ে যাবে লাস্টে, 0 থাকলেও লাস্ট ডিজিট 0 হয়ে যাবে, তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু 0। বোঝা যাচ্ছে না সহজেই? ইয়েস স্যার। ওকে, এটা আশা করি সবাই বুঝতে ইয়েস স্যার। পেরেছো। তারপরেও কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা এরপরে আসি 10 নম্বর, 5 অঙ্কের বৃহত্তম প্যালিন্ড্রোম সংখ্যা, সবচেয়ে বড় প্যালিন্ড্রোম সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। এই যে এর আগে যেমন ছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে দেওয়া হয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, দুইটা দেওয়া হয়েছে একই টপিকের আর কি। তো 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যা 11 দ্বারা বিভাজ্য, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে, আমরা কিন্তু এরকম চিন্তা করতে পারি 99999। তো এখন আমরা যদি দেখি, আমরা জানি যে 11 দ্বারা বিভাজ্য হবে কি না চেক করার উপায় হচ্ছে এই যে বিজোড় স্থানের অঙ্কগুলোকে নিয়ে আমরা যোগ করব, আর অপোজিট থেকে আমরা জোড় স্থানের অঙ্কগুলো নিয়ে যোগ করব। তো আমরা দেখেই বুঝতে পারতেছি এই তিনটা নিয়ে যোগ করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 9 + 9 + 9 কত হয়? 27। আর 27। হ্যাঁ, উপরে দুইটা অ্যাড করলে নাইন 27। প্লাস নাইন প্লাস নাইন 18 হয়। তো এই দুইটা তো, স্যার 18। হ্যাঁ এই দুইটা কিন্তু সমান না, অর্থাৎ এদের বিয়োগফল কিন্তু 0 হয় না বা 11ও হয় না। সুতরাং এই দুইটা যদি সমান হয় বা এদের বিয়োগফল বা ডিফারেন্স যদি 11 হয়, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই দুইটা সমান হতে গেলে আমাদের এখন এই এই 9 9 9 তিনটার মধ্যে যে কোনো একটা 0 হইতে হবে, তাহলে সমান হয়ে যাবে। তো আমরা যেহেতু বৃহত্তম প্যালিন্ড্রোম সংখ্যা খুঁজতেছি, প্রথমটাকে আমরা 0 করব না, আর প্রথমটাকে যদি 0 নাই করি শেষেটাও 0 হবে না, প্যালিন্ড্রোম সংখ্যা লাস্ট ডিজিট এবং ফার্স্ট ডিজিট সেম হবে। তাহলে এখন অপশন থাকলো মাঝেরটা
মাঝেরটাকে আমরা জিরোতে কনভার্ট করে নিতে পারি, তাহলে 99,099 এই দুটি এই সংখ্যাটি হতে পারে আমাদের টার্গেট। অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম প্যালিন্ড্রোম সংখ্যা হলো এই, যেখানে এই সংখ্যাটির অঙ্কগুলো যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই 1/3 এবং 5th তিনটা পজিশনের অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18 হচ্ছে। আবার এখান থেকে এই দুইটা নিয়ে অ্যাড করলেও কিন্তু 18 হয়। সো এই দুইটা দুইটা সমান হয়, 18 18 বিয়োগ করলে কত হয়? 0। সুতরাং মূল সংখ্যাটি হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তার মানে এটি হলো 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম প্যালিন্ড্রোম সংখ্যা, যা 11 দ্বারা বিভাজ্য। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস তো স্যার। ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা এখন মানে আমরা আসলে গত বছরও কিছু রেকর্ডিং ক্লাস দিতে চেয়েছিলাম, কিন্তু লাইভ ক্লাস দেওয়ার পরে অনেকেই বুঝতে পারলো যে রেকর্ডিং ক্লাস থেকে লাইভ ক্লাসগুলো ভালো। তুমি যেখানে বুঝবে না সেখানে কোয়েশ্চেন করতে পারবে, এই কারণে আমরা লাইভ ক্লাসও রেখেছি, রেকর্ডেড দেওয়ার একটা অপশন রেখেছি। কিন্তু রেকর্ডেড ক্লাস দিলে আসলে সবাই ভালো বুঝে না, এই কারণে লাইভ ক্লাস পছন্দ করে। তাই যদি কিনা ম্যাথ অলিম্পিয়াড একটু লেটে অ্যারেঞ্জ করে, মানে ডেট দেয়, তাহলে আমরা সবগুলো চ্যাপ্টারের চেষ্টা করব লাইভ ক্লাস দেওয়ার। তাহলে তোমাদের জন্য ভালো হবে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন সলভ গুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে আর কি, হ্যাঁ। তো এরপর আমরা প্যালিন্ড্রোম সংখ্যায় আসছিলাম, এটা আগে আমরা একটু এক্সপ্লেন করে নিয়েছিলাম। আর এখানে কিছু বিগত বছরের কোয়েশ্চেন যেটা দিয়েছি, এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের বইয়ে সলভ করা আছে। বই পেয়েছো অনেকেই, একজন দুইজন যারা বই পাওনি পরে ভর্তি হয়েছো, বইগুলো পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন এই যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ আর কি স্ক্রিনে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু মানে বইয়ের সলিউশন দেওয়া আছে। তো যারা ভালোভাবে শিখতে পেরেছো, বই থেকে বুঝে নিতে পেরেছো, তাদের কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অলরেডি জানা, হ্যাঁ। এখন এখান থেকে যদি কারো কোয়েশ্চেন জানা না থাকে, বা মনে করো যে আমি এই কোয়েশ্চেনটা বইয়ে করা আছে কিন্তু আমি তারপরেও বুঝিনি, তাদের জন্য আমরা এই পার্টটা রেখেছি আর কি। তার মানে যদি কেউ মনে করে থাকো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমার সব জানা আছে, আমি ব্যাখ্যা বুঝতে পেরেছি, তার এখন ক্লাস থেকে চলে যেতে পারো আর কি, ঠিক আছে? আমাদের মেইন অংশটা শেষ হয়ে গেছে আর কি। তাসফিয়া বলো। স্যার হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে যে প্রশ্নগুলো আসবে ওইগুলো কি সবই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে? মানে সংক্ষিপ্ত বলতে কোনো প্রমাণ করা লাগবে কিনা ইত্যাদি, এই তো? জি স্যার। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে অনলাইন যে পর্বটা হবে, এই অনলাইন পর্বে তোমার এই জাতীয় কোয়েশ্চেন দেওয়া হবে, আমরা যে কোয়েশ্চেনগুলো দিলাম। আর সেকেন্ড হচ্ছে রিটেন থাকবে, রিটেনেও কোয়েশ্চেন থাকবে বড়, কিন্তু অ্যান্সার লেখার জন্য ডান সাইডে একটা জায়গা থাকবে, সেখানে অ্যান্সার লিখে দিতে হবে ছোট ছোট। আর জাতীয় পর্যায়ে সাধারণত প্রমাণগুলো থাকে, যে প্রমাণ করো এরকম, প্রমাণ করো এটা, এই ধরনের কোয়েশ্চেনগুলো সাধারণত জাতীয় পর্যায়ে থাকে আর কি, ঠিক আছে? তো এই, স্যার হচ্ছে হ্যাঁ সংক্ষিপ্ত বলো। সংক্ষিপ্ত করতে হবে নাকি প্রমাণ করতে হবে এগুলো কি লিখে দেওয়া থাকবে না? হ্যাঁ অবশ্যই, যখন যখন কোয়েশ্চেন হবে প্রমাণ করতে হবে, লেখা থাকবে স্পষ্ট যে প্রমাণ করো যে এটা, হ্যাঁ প্রমাণ করো লেখা থাকবে আর কি, স্যার। দেখাও, দেখাও প্রমাণ করো কোয়েশ্চেনের মধ্যে লেখা থাকবে আর কি, ঠিক আছে? এ ধরনের কোয়েশ্চেন আছে, তোমরা বিগত বছরের কোয়েশ্চেন যদি দেখো ওগুলোর মধ্যে পাবে, দেখো। হুম। আচ্ছা এখন এই পার্টে যে কোয়েশ্চেনগুলো আছে, এগুলোর এক্সপ্লেনেশন যদি সবার জানা থাকে, যাদের যাদের জানা আছে বা বই পড়ে বুঝতে পেরেছো, তাদের এখন ক্লাসে না থাকলেও চলবে, আমি কোয়েশ্চেনগুলো একটু দেখাই দিই কি কি কোয়েশ্চেন এখানে আছে। এই যে 1 নম্বর কোয়েশ্চেন, এটা এটা 2 নম্বর হিসাবে আছে এখানে আমাদের বিগত বছরের কোয়েশ্চেন হিসাবে। তারপরে পরবর্তীতে কোয়েশ্চেন আছে এটা 3, এগুলো সব বইয়ে রয়েছে কিন্তু, ঠিক আছে? এই কোয়েশ্চেনটি বইয়ে 3 নম্বর দিয়ে আছে আর কি, তোমাদের যাদের প্রাইমারি বই তাদের মধ্যে আছে। আর আমি বই লেখার ক্ষেত্রে এবার যে কাজটা করেছি, প্রাইমারি জুনিয়র এসএসসি এইচএসসি প্রত্যেকের বইয়ের প্রচুর মিক্সিং টপিক আছে। অর্থাৎ অনেকেরই কিন্তু এর আগে করতে হয়েছে কি, কেউ প্রাইমারি প্রস্তুতি নেবে বা জুনিয়র প্রস্তুতি নেবে, তাকে 2টা 3টা বই কিনতে হয়েছিল। এবার আমি এমন করার চেষ্টা করেছি যেন একটা বই দিয়েই তার হয়ে যায়। অর্থাৎ যে টপিকগুলো অন্যটার মধ্যে আছে সেগুলোকে আমি তার বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কি, কমন রেখেছি সব।
তাতে একটা বই দিয়ে তার প্রস্তুতিটা অনেকটাই কাভার হয়ে যাবে, 90% 80%। না হলে এর আগে হতো কি, যে জুনিয়র তাকে প্রাইমারির বইটা কিনতে হয়েছে, যে সেকেন্ডারি তাকে জুনিয়র প্রাইমারি দুইটা বই কিনতে হয়েছে, আবার যে প্রাইমারি তাকেও জুনিয়রের বই কিনতে হয়েছে। আমি কিন্তু এবার সেই কাজটা করিনি। এবার ওই মিক্সিং করে দিয়েছি, যেগুলো যার জন্য উপযুক্ত সবগুলো আমি কন্টেন্টের মধ্যে রেখেছি আর কি। হ্যাঁ, এই নতুন বইগুলোতে এই কাজ করা হয়েছে আর কি। হ্যাঁ, তাসফিয়ার কি আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার হচ্ছে আমাদের কি আর কোনো বই কিনা লাগবে নাকি এই বই হয়ে যাবে? এখন ব্যাপারটা হচ্ছে, কোনো মানুষই কিন্তু বলতে পারবে না যে একটা বই থেকে আমি সব শিখে ফেলতে পারবো। তুমি যদি মনে করো যে আরো বই তোমার ভালো লাগে, তুমি পড়তে পারো, কিনতে পারো, কোনো অসুবিধা নেই। এই বই পড়ে যতটুকু শিখবে আরেকটা বই থেকে আরো কিছু শিখতেই পারো, ঠিক আছে? আমি কোনোভাবেই বলতে পারি না যে এই বইয়ের বাইরে আর কিছু লাগবে না। ম্যাথ এবং ইংলিশ এগুলো হচ্ছে ওপেন টপিক, উন্মুক্ত টপিক, এটার কোনো শেষ নেই, আর মানুষের লিমিটেশন স্যার আমি থাকবেই। হচ্ছে হ্যাঁ, স্যার বলো। আমি বই কিনলেও তাহলে কোথায় থেকে কিনবো? এটা কি তুমি বই কিনবো? হ্যাঁ, এটা তুমি একটু অনলাইনে রকমারিতে সার্চ করতে পারো, দেখবা আরো কিছু রাইটারদের বই আছে। সেখান থেকে যেটা যেটা তোমার পছন্দ হয় সেগুলো থেকে তুমি দু একটা কিনতে পারো। হ্যাঁ, ভালো কিছু কোয়েশ্চন থাকতে পারে সেখানে, নতুন কিছু থিওরি পেতে পারো। এমন হতে পারে যে সেখানে এমন কিছু আইডিয়া আছে যেটা আমার বইয়ে নেই, সেখান থেকেও তুমি কিছু শিখতে পারো, ঠিক আছে? এমন নয় যে আমার বই পড়লে আর কোনো বই পড়া লাগবে না, এটা আসলে আমার পক্ষে বলা ইম্পসিবল আর কি। হ্যাঁ। স্যার তাহলে আপনি যেগুলো ভালো মনে করেন ওইগুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, এখন সবগুলো বই তো আসলে আমি নিজেও অন্যদের বই অত দেখি নাই। আমি নিজে লেখি বলে আমার একটু একটা আলাদা একটা মানে চিন্তা আছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু নিজে বই লিখি, এই জন্য যে কোনো টপিকে বই লেখার আগে অন্য বই আমি দেখি না। মানে এর একটা এবার দিতে পারবেন? বুঝতে পারছি না, ফায়েদ আবার বলো। আপনি যে কালকে একটা ওয়ার্কশিট দিলেন না পরীক্ষা, হ্যাঁ, হ্যাঁ। সেখানে একটা কোশ্চেন আমার ইন্টারনেটের জন্য বাদ গিয়েছিল, সেটা মানে 6 অথবা 7, ওটাকে আবার দেখাতে পারবেন? আচ্ছা, ওটা আমি খুঁজে নিয়ে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগে আমরা এটা একটু ট্রাই করে নিই, ঠিক আছে? হ্যাঁ, গল্প ওকে বলো। স্যার। গল্প। স্যার বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তার 1 নাম্বার প্রশ্নটা আমি বুঝতে পারি। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নটা এক্সপ্লেনেশন করা আছে, আমরা এখানে নিয়ে আসি নাই, বিকজ অনেক বড় মানে এক্সপ্লেনেশন। এই একটা কোয়েশ্চেন এক্সপ্লেন করতে করতে আমাদের মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে। এই কারণে আমরা এখানে নিয়ে আসি না এটা। হুম। এবং এটা দেখবা তোমরা বিগত বছরের প্রাইমারির জাতীয় পর্যায়ের কোয়েশ্চেন, অর্থাৎ এর গত বছর এই 1 বছর আগের 25-এ না, 24-এ এটি জাতীয় পর্যায়ে প্রাইমারি লেভেলে এসেছিল আর কি। এই ধরনের কোয়েশ্চেন যখন জাতীয় পর্যায়ে ফাইনাল এক্সামগুলো হয় আর কি, তখন 10টা যদি কোয়েশ্চেন থাকে তাতে এমন হতে পারে যে 10টার মধ্যে 3-4টা আছে এমন কোয়েশ্চেন যেটা কেউই পারতেছে না, এটা না পেরেও কিন্তু একজন ফার্স্ট হয়ে যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সর্বোচ্চ পেরেছে একজন 6টা, সে 6টা পেরে সে ফার্স্ট হয়ে যেতে পারে সারা বাংলাদেশ থেকে। দু একটি কোয়েশ্চেন একটু কঠিন থাকে বা অনেক টাফ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়, যেটা ধরো প্রাইমারি লেভেলের না, অথবা হচ্ছে তোমার মানে অন্য লেভেল থেকে দেওয়া হয়েছে। তো এইটা একটু ট্রাই করে নিজে আরো একটু মানে ইয়ে করতে হবে, সময় দিয়ে বুঝতে হবে। আমরা যদি সময় পাই তাহলে এগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের বেসিক অংশগুলো ক্লিয়ার করতে হবে, যাতে হায়ার লেভেলের ম্যাথগুলো তুমি ধরতে পারো। হ্যাঁ। তো এই কোয়েশ্চেনটা যেহেতু অনেক বড়, এক্সপ্লেনেশনটা আমরা এখন দিব না, পরে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? এই লিখতে প্রচুর টাইম চলে যাবে, মানে এখানে যদি আমি স্ক্রিনে দেখাই আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে আর কি, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তো এই 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা আসি। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সামনে 5 অঙ্কটি লেখা হলো আর কি। তো এই যেটা বললাম, এই কোয়েশ্চেনটা কি তোমরা বই থেকে ট্রাই করে দেখেছো, পারো কিনা? ইয়েস স্যার। কবে টেকছো? হ্যাঁ, অনেকেই বই পড়তে পারো নাই, হয়তো বই পড়ে দেখো নাই। যারা বই পড়েছো, পড়ে নিলে আশা করি বুঝতে পারবে আর কি, ঠিক আছে? এটা কিন্তু কঠিন না, এটা একটু ট্রাই করে দেখো তোমরা। আমি কিছু জিনিস তোমাদের জন্য রাখি, কারণ সবগুলো করে দিলে এই ম্যাথ অলিম্পিয়াড কিন্তু আসলে নিজের স্কিলটা তৈরি হয় না। কারণটা হচ্ছে এই
এটা কিন্তু ক্লাসের ম্যাথ নয় যে ক্লাসে তোমার একটা বইয়ে 200-400 ম্যাথ আছে, এই ম্যাথগুলো করলে নিশ্চিতভাবে এই ম্যাথের মধ্যেই তুমি কমন পাবে এবং সেটা তোমার বোর্ড এক্সামে বা ফাইনাল এক্সামে, বৃত্তি পরীক্ষা বা কলেজে, স্কুলের ফার্স্ট ফাইনাল পরীক্ষা সেগুলো কমন পেয়ে যাবে, এমন নয়। এখানে হচ্ছে এগুলো থেকে তোমাকে শিক্ষা নিতে হবে বা নিজেকে তৈরি করতে হবে যাতে নতুন আর একটা কোয়েশ্চেন পারা যায়। এই জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য কিছু জিনিস নিজেকেই বুঝে নিতে হবে আর কি। এই কারণে কিছু চেষ্টা করবে, যেটা দেখবে পারো না একেবারে, তখন আমি ফাইনালি এটার এক্সপ্লেনেশনে যাব, তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো হবে আর কি। হ্যাঁ, আর না হলে সিলেবাস আমরা শেষ করতে পারবো না। এই যেটা আছে প্রত্যেকটা ম্যাথ যদি ধরে ধরে করানো হয় তাহলে এটা কিন্তু মানে 1 বছরে এই কোর্সটা কমপ্লিট হবে না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমি তোমাদেরকে একটা স্কোপ দিচ্ছি, তোমরা আগে বাসায় একটু করবে, এরপরে যদি না পারো আমরা তখন এক্সপ্লেনেশন দেবো তোমাদের, ঠিক আছে? এখন বলো, 3 নাম্বারটি দেখেছো কে কে? আমাকে একটু বলো তো দেখি। 3 নাম্বার কোয়েশ্চেনটি দেখেছো এবং পেরেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, গল্প হ্যান্ড রেজ করেছে, ও বুঝতে পেরেছে যে সংখ্যাটি কিভাবে করা হয়েছে। আর কেউ? আর কেউ করো নাই? তোমরা বই পেয়েছো কিন্তু বই কিন্তু পড়তে পারো নাই বা পড়ো নাই। হ্যাঁ, এই বই পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, লাবিব তুমি কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি আমাদের সময় সেভ করার জন্য, আমরা টাইম সেভ করার জন্য একটা কাজ করতে পারি। আমরা যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে, এখানে আমরা ওই তোমার হচ্ছে মেইন যে ইয়ে মানে অ্যান্সার সলিউশন দেওয়া আছে, ওইটা এখানে নিয়ে এসে আমরা একটা বুঝাই দিতে পারি, তাহলে টাইম সেভ হবে আর কি। এটা মনে হয় একটা ভালো ওয়ে হতে পারে, না হলে তোমাদের ব্যাখ্যা জানারও দরকার, আবার হচ্ছে তোমাদের এনে সময়ও কম। সো দুইটার যেভাবে সুবিধা সেভাবে আমরা একটু ট্রাই করতে পারি আর কি। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের মানে এক্সপ্লেনেশন করার জন্য ওই কোয়েশ্চেনের অ্যান্সারটিকে আমি এখানে নিয়ে আসছি। আমি একটু সহজে বোঝাই দিই, তাহলে অন্তত একবার বাসায় নিজেরা দেখতে না পারলেও এখন একটু এক্সপ্লেনেশনটা বুঝে নিতে পারবে আর কি। এখন স্ক্রিনে তোমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছ কিনা? বইয়ে তো অবশ্যই আছে তোমাদের কাছে, আমি বোঝানোর জন্য স্ক্রিনে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, এইভাবে আমরা একটু ট্রাই করি, তাহলে দ্রুত হয়ে যাবে আর কি, কারণ এটা লিখে করতে গেলে টাইম চলে যাবে। এখন দেখো বলছে যে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সামনে আমরা 5 লিখলাম, অটো নতুন একটি 5 লিখবো আর কি। ফাইভটা এর আগে কোথাও ছিল না, আমরা সরাইনি, জাস্ট নতুন করে সামনে লিখেছি আর কি। তো আমরা বলছি ধরে নেওয়া যাক সংখ্যাটি হচ্ছে 3 অঙ্কের সংখ্যাটি ABC, ABC এরকম। উপরে একটা লাইন টানা হয়, লাইন টানার উদ্দেশ্য হচ্ছে যার পজিশন তার জন্য ফিক্স থাকবে, নড়বে না আর কি। এবং এই সংখ্যাটির মান হচ্ছে এক্স। এখন প্রশ্ন হচ্ছে যে ABC দিয়ে যদি আমি ধরি সংখ্যা, তাহলে আমি কেন আবার মান ধরবো আর কি? মান ধরবো এই কারণেই যে ধরো ABC দিয়ে আমি একটি সংখ্যা ধরলাম, হতে পারে 1 2 3 সংখ্যাটি, এইভাবে লিখলাম। কিন্তু আমি যখন ABC দিয়ে লিখবো তখন লাইনটা দিতে হবে, আর 1 2 3 দিলে আমাকে লাইনটা দিতে হবে না। আর ABC যখন আমি ধরে নিব একটি সংখ্যা এরকম লাইন দিয়ে টেনে লিখবো, তখন কিন্তু আমার এক্স ইকুয়াল হবে হচ্ছে সরি সি প্লাস বি এর সাথে আমি 10 দিয়ে গুণ করবো, 10 × B প্লাস এর সাথে কিন্তু আমি 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 × A। এটা কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা আছে, তোমরা বই পড়বে, বইয়ের মধ্যে আরো কিছু টপিক আছে, এগুলো পড়তে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আমরা বলি এই সংখ্যাটিকে আমরা ধরে নিলাম, নিয়ে তার সামনে নতুন 5 লিখলাম। তাহলে এই সংখ্যাটির আগে যদি আমি একটা 5 লিখি, তাহলে এই যে সংখ্যা তিনটার জন্যই কিন্তু আমার এখানে কিন্তু 5000 এতটুকু বেড়ে গেল সংখ্যাটি, ঠিক 5000 মান বেড়ে গেল আর কি। 5000 মান বেড়ে গেল। তার মানে আগে যদি এই সংখ্যাটির মান এক্স হয়, তাহলে নতুন করে 5 লেখার সাথে সাথে সংখ্যাটি হয়ে যাবে 5000 প্লাস এক্স।
আমরা একটু ছোট একটা উদাহরণ নিয়ে যদি আমরা এটা বলি, দেখো, মনে করো একটি সংখ্যা হচ্ছে 22, 22, অথবা আমরা নিলাম 23। এর আগে যদি আমরা নতুন করে একটা 4 লিখি তাহলে কত বাড়লো? বাড়লো হচ্ছে 4 ইন্টু এই যে যতগুলো নাম্বার আছে সেটার মানে ততটা শূন্য দিয়ে আমি 1 নেব, মানে 100 দিয়ে গুণ। যেহেতু দুইটা ডিজিট আছে তাহলে 100 দিয়ে গুণ। 400 বেড়েছে এখানে। আগে ছিল 23, পরে হচ্ছে 423। 23 ছিল, 423 হয়েছে আর কি। তার মানে 400 বেড়েছে। এখন একটা নাম্বার যদি হয় 1 2 3, আর এর আগে যদি আমি 9 নেই, কত বাড়বে? তাহলে বেড়েছে হলো 9 ইন্টু এই যে তিনটার জন্য 100, 9000 বেড়েছে। এটা হলো টেকনিক। তাহলে একটি সংখ্যার 3 অঙ্কের সংখ্যা, তার আগে যদি 5 নেই তাহলে বেড়েছে কত? 5 ইন্টু ওই যে 1000। তাহলে নতুন যা হয়েছে সেটা হবে এই সংখ্যা 5 ইন্টু 1000, এটা হবে প্লাস ওই এক্স। এটা হবে নতুন সংখ্যা, এই যে 5000 প্লাস এক্স। প্রশ্নে বলেছে যে নতুন যে সংখ্যাটি হলো, লেখা হলো নতুন 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দ্বিগুণ, মানে ওই সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করলে প্রথম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার 82 গুণ হবে। তার মানে যে সংখ্যাটি আমি নতুন পাচ্ছি 5000 প্লাস এক্স, তার সাথে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আর আগের সংখ্যাটিকে যদি আমি 82 দিয়ে মাল্টিপ্লাই করি, এই দুইটা রেজাল্ট সমান হবে। বুঝতে পেরেছো তোমরা? Yes, হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো সবাই? yes, sir. আচ্ছা, তাহলে এখন এখন আমরা যেটাতে আসি, এখান থেকে সলভ করে নিলে আমরা মান পেয়ে যাবো আর কি। তার Yes, মানে sir. তার মানে 2 ইন্টু 5000 প্লাস এক্স, আর ও পাশে রাইট সাইডে থাকবে হচ্ছে 82 ইন্টু এক্স। তো এটা আমরা মাল্টিপ্লাই করে দিব, বাটা আমরা বানান করেও লিখতে পারি, আবার এইভাবে আমরা অ্যারো ইউজ করেও লিখতে পারি। হ্যাঁ, অর। তাহলে 2 ইন্টু 5000, এটা হবে 10,000। তো আমি একটা টেকনিকে ম্যাথ করাই তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে ওইভাবে রেখে দেওয়া হয় 2 ইন্টু 5, অর্থাৎ এটা দেখো 10 করা আছে, আর এই যে 1000 রাখা আছে, প্লাস এখানে হচ্ছে তোমার হলো 2x, আর উপাশে আছে 82x। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কিভাবে? 82, আর এই 2x এক পাশে যদি নাও তাহলে 82, আর 2 মাইনাস করলে 80x ইকুয়াল হচ্ছে 10 ইন্টু 10,000, 1000। তাহলে এক্স ইকুয়াল কত আসবে? 10 ইন্টু 1000 ডিভাইডেড বাই এই 80 এসে পাশে ডিভাইডেড হবে। 80 এর সাথে গুণ আকারে ছিল, ইন্টু আকারে ছিল, রাইট সাইডে গেলে ডিভাইডেড আকারে থাকবে, ভাগ আকারে চলে যাবে। এখন এটা কাটাকাটি করে রেজাল্ট বের করে নিতে হবে। তো এই 0 আর 0টা আমরা কেটে দিতে পারবো। কাটাকাটি রুলস হচ্ছে 0 আর 0 উপর থেকে নিচে কাটা যাবে। আর এই যে 8 থাকলো, 8 যদি আমরা ডিভাইডেড করি, তো সবাই জানো যে 8 আর এটা কাটাকাটি করলে 125 হবে আর কি। 1000কে 8 দিয়ে ডিভাইড করলে 125 হয় অ্যান্সার। ঠিক আছে, নিজে ভাগ করে দেখেও নিতে পারো। এটা হলো এই ম্যাথ করার টেকনিক আর কি। হ্যাঁ, তো এটা যতটা দ্রুত সম্ভব স্যার তোমরা, এটা সমীকরণ দিয়ে করছেন? হ্যাঁ, সমীকরণ দিয়ে করেছি আর কি, ইকুয়েশন। এগুলো ইকুয়েশন দিয়ে করলে সহজ। হ্যাঁ, অন্য কোনো ভাবে চেক করে করে করতে গেলে আর অনেক টাইম লাগবে আর কি। তো এরপরে যেটা বলেছে দেখো, 1 থেকে 2045 পর্যন্ত এমন কয়টি সংখ্যা পাওয়া যাবে যারা 22 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? এটা খুবই সোজা, এটা সবারই পারা উচিত, এটা তোমরা নিজেরা করে নিবা, বইয়ে রয়েছে। এরপরে বলছে ফুয়াদের প্রিয় সংখ্যা 11, তাই সেই 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাকে সুন্দর সংখ্যা বলে। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা এর পার্থক্য কত? বুঝতে পেরেছো? এই কোয়েশ্চনটি কে কে দেখেছো বা পেরেছো? অনেকে দেখো দেখো নাই, মানে বিষয়টা হচ্ছে অনেকে অপেক্ষা করতেছে যে আমরা হয়তো এখানে সবগুলো করে দিব। সবগুলো করা যাবে না, প্রচুর ম্যাথ বইয়ে, ওই ম্যাথ সব করতে পারবে না তোমরা বাসায়। যে কোনো চ্যাপ্টার যখন আমরা থিওরি ব্যাখ্যা দিব বা বেসিক টপিকগুলো ডিসকাশন করে দিব, তোমরা ওই বেসিক টপিক বই থেকে পড়ে যেসব ম্যাথ করে দেওয়া আছে ওগুলো নিজেরা ট্রাই করে নিবা। যেটা পারবে না সেগুলোতে আমরা টাইম দিব, তাহলে তোমাদের স্কিল আরো ভালো হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু আসি। এটা কিন্তু তোমাদের ক্লাসের ম্যাথের মধ্যে থাকবে এই ধরনের কোয়েশ্চেনগুলো।
বিভিন্ন ক্লাসে এগুলো আসে আর কি, 4, 5, 6, 7 এগুলোতে আসে। তো ফুয়াদের প্রিয় সংখ্যা 11, তাই সে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাকে সুন্দর সংখ্যা বলে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা। ফায়েদ কিছু বলবা কিনা? কিছু বলবে? না স্যার। হুম। গল্প। না স্যার। আচ্ছা, এখন ফুয়াদের প্রিয় সংখ্যা 11, আমরা প্রিয় সংখ্যা খুঁজবো, এই সুন্দর সংখ্যা খুঁজবো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তো 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত জানো? সবগুলো 9 দেবো আমরা, ঠিক আছে? এখন এই এই সংখ্যাটি কি 11 দ্বারা ডিভাইজেবল, ভাগ করা যায় 11 দ্বারা? আমরা চেক করব, না ভাগ ভাগ করে করে চেক স্যার। করব। হ্যাঁ, ভাগ করা যায় না, এটা কিন্তু আমরা আগেই জানি, আগের ম্যাথ থেকে আমরা শিখে এসেছি, তাই না? তো আমরা এটা ডিভাইড করার চেষ্টা করব। প্রথমে 9 টাইমস যাবে, তাহলে 99। এখানে আমরা ডিভাইড করলে 0 চলে আসছে, ফলে একটা 9 আসবে। 9 দিয়ে ডিভাইড করা যায় না বলে আমরা একটা 0 নিব, আবার 9 নিব, নিলে 9 টাইমস যাবে 9, এর রেজাল্ট থাকবে 0, 9। তাহলে 9 যেহেতু ডিভাইড করা যাচ্ছে না, এখানে একটা 0 চলে আসবে। এই হচ্ছে এটা রেজাল্ট আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটিকে যদি আমি 11 দ্বারা ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার থাকছে 9। দ্যাট মিন্স 9, 9, 9, 9, 9। এখান থেকে যদি আমি 9 মাইনাস করে দিই, তাহলে থাকবে 4টা 9, একটা 0, নাকি? এইবার কিন্তু ইয়েস স্যার। এইবার কিন্তু ইয়েস স্যার। সংখ্যাটি এইবার কিন্তু সংখ্যাটি 11 দ্বারা ডিভাইজেবল। ডিভাইজেবল কিনা? স্যার ইয়েস স্যার। ডিভাইজেবল। হ্যাঁ, মানে এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে 9 রিমাইন্ডার থাকছিল, 11 দ্বারা ডিভাইড করলে আমি যদি ওই 9 মাইনাস করে দিই মেইন সংখ্যা থেকে, তাহলে এইবার এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। সো এটাই হচ্ছে ফুয়াদের বৃহত্তম সুন্দর সংখ্যা ফুয়াদের জন্য, ঠিক আছে? এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজবো আর কি। ক্ষুদ্রতম সংখ্যাটি খোঁজার জন্য 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 1, 0, 0, 0, 4টা 0 নিব আর একটা 1 নিব, সবচেয়ে ছোট সংখ্যা। এটাকে আমরা 11 দ্বারা ডিভাইড করার চেষ্টা করব, কত রেজাল্ট আসে দেখি। তাহলে প্রথমে আমরা 3টা ডিজিটের মধ্যে ট্রাই করব। 9 টাইমস যাবে 99, থাকবে 1, অর্থাৎ একটা 0 নামবে। এটা এর মধ্যে ডিভাইড করা যায় না, সো এখানে আমরা আর একটা 0 নামাই নিব আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন 0 নামানোর কারণে এখানে আমরা একটা 0 দিয়ে দেব। এখন এটার মধ্যে 11 কতবার যাবে? আবার 9 টাইম যাবে, 99, এটা থাকবে 1। তার মানে এই পুরো সংখ্যাটি, 1 এর পরে 4টা 0 আছে, এই সংখ্যাটি কিন্তু 11 দ্বারা ডিভাইজেবল না। ডিভাইজেবল? নো স্যার। না। এখন এই যে সংখ্যা, এখান থেকে যদি আমি 1 মাইনাস করে দিই, এবার কিন্তু সেটি মানে 11 দ্বারা ডিভাইজেবল সংখ্যা হবে। এটা থেকে যদি আমি 1 মাইনাস করি, কত পাবো রেজাল্ট? 9, 9, 9, 9, এই রেজাল্ট পাবো। নাইন নাইন নাইন। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে, তারপর স্যার যে আবার 11 যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গুড। এটা কিন্তু 11 দ্বারা ডিভাইজেবল, বাট সংখ্যাটি কিন্তু আর 5 অঙ্কের নাই, এটা 4 অঙ্কের হয়ে গিয়েছে। যেহেতু 4 অঙ্কের হয়ে গেছে, এটার সাথে আমি অটোমেটিক 11 দ্বারা অ্যাড করে নিব। তাহলে 99, এর সাথে আমি আরো 11 অ্যাড করবো আর কি। 11 যদি অ্যাড করি, তাহলে তোমার রেজাল্ট আসছে কত? টেন্সের 0 হাতে থাকে 1, 2 আর 9 কত? 11 হাতে 1, তারপরে এখানে হচ্ছে 0, এখানে 0, হ্যাঁ এটা থাকে 1, 0, 0, 1, 0, তাই না? তাহলে এটি হচ্ছে ফুয়াদের ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা। তাহলে এটা হচ্ছে ফুয়াদের ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা, এটা। আর এটা হচ্ছে ফুয়াদের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা। প্রশ্ন বলেছে এই দুইটার মধ্যে পার্থক্য কত। তাহলে আমরা 99, 99, 0 এবং হচ্ছে 1, 0, 0, 0, সরি 0, 0, 1, 0, এটা ডিফারেন্স বের করব, বিয়োগ করব আর কি। তাহলে রেজাল্ট হচ্ছে 0, এখানে 8, এখানে 9, 9, এটাই হচ্ছে আমাদের না 9 থাকে কি, কত আসছে? 0, এটা থেকে 8, এই দুইটা থেকে 9, আর শেষেরটা হবে 8।
ঠিক আছে, মাইনাস করলে এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এই 89980 এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? ফুয়াদের ইয়েস স্যার। সুন্দর সংখ্যা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সুন্দর সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? আচ্ছা, এরপরে বলছে তোমার কাছে এমন একটি সংখ্যা আছে যার সাথে 5 গুণ করলেও যা হয়, 20 যোগ করলেও তাই হয়। এখানে আমরা ওই সংখ্যাটিকে ধরে নিব এক্স। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা জানা না থাকলে আমরা এক্স ধরে নিব আর কি। তো এক্স এর সাথে আমরা 5 গুণ করব, তার মানে 5 গুণ করলাম, যা হবে রেজাল্ট, তার সাথে 20 অ্যাড করলেও সেই একই রেজাল্ট হবে। এক্স এর সাথে 20 অ্যাড করলেও যে রেজাল্ট হবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করলেও সে রেজাল্ট হবে, সেটাই বলতে চাচ্ছে আর কি। তাহলে অবশ্যই এটা আমরা ইকুয়াল দিয়ে ইকুয়েশন বানিয়ে তার দিতে পারবো। সংখ্যাটি 5। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই 5 আর এক্স মাল্টিপ্লাই করলে 5x ইকুয়াল, ওপাশে আছে এক্স অ্যান্ড 20, এক্সটাকে লেফট সাইডে নিয়ে চলে আসবা 5x, এক্স আসে প্লাস হিসাবে, এপাশে আসলে মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 20। ওকে, তাহলে এখান থেকে 5x থেকে x বিয়োগ করে দাও, 5টা x থেকে 1টা x চলে গেলে, হ্যাঁ 4x ইকুয়াল এখান থাকবে 20। 5 তাহলে x এর ভ্যালুর যদি আমরা বের করতে চাই, 20 ডিভাইডেড বাই x, সরি 4, এখন এখানে কাটাকাটি করলে বুঝতেই পারছো রেজাল্ট হবে 5। সো 5 x এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো 5। কোনো সমস্যা আছে কারো? নো স্যার। আচ্ছা, নো এটা স্যার। এটাই ছিল আমাদের এই সলভিং ক্লাসের লাস্ট অংশ। তো এই পর্যন্ত আমরা আজকের ক্লাসে রাখছি। আমরা নেক্সট যে ক্লাসটা হবে বেসিক ক্লাস, পরের চ্যাপ্টার আছে, হ্যাঁ। তোমরা দেখে নিবা পরের চ্যাপ্টারের টপিক কি দেখেছো? স্যার উৎপাদক স্যার। হ্যাঁ, গুড, উৎপাদকটা আমরা উৎপাদক। নেক্সট No, ক্লাসে sir. নেক্সট